বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1441তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মুরাদ হোসেনের জীবনের সরকারি চাকরিজীবী সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোহাম্মদ মুরাদ সাহেবের জীবনের এক আশ্চর্যজনক, অলৌকিক, সতর্কতামূলক, শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ভয়ঙ্কর সত্য ঘটনা। রাত 3টায় স্ত্রীর রুমে স্বামী রূপে কে ঢুকলো। এই গল্পটা যে শুধুমাত্র কোনো ভৌতিক গল্প তা নয়, এই গল্পের মাঝে অনেক বড় এক সতর্কতা লুকিয়ে আছে। আমাদের গ্রামগঞ্জের অথবা শহরের অনেক বোনদের আছে তাদের সন্তান হয় না, এবং সন্তান না হওয়ার প্রতিফলে তারা এই পথগুলো অবলম্বন করে। কালো জাদুর প্রতিফলে কত বড় ক্ষতি হতে পারে একটা মানুষের, তা শুনলে আপনার রীতিমতো শরীরের পশম দাঁড়িয়ে যাবে। গল্পটা শুধু গল্পই নয়, আমার কাছে মনে হয় যে প্রতিটা বোনের জন্য এই গল্পটা এক শিক্ষার প্রতীক হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা, যারা এখনও বাংলাদেশ থেকে আদিনা মুরার সেই মদিনার দৃশ্য দেখেন নাই, বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ধর্মীয় প্লেস দেখেন নাই, তাদেরকে বলবো ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আপনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পরিবারে রয়েছে আমার বাবা মা সহ আমার দাদা দাদি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার জেঠিমা সহ আমার জ্যাঠা, আমার জ্যাঠাতো ভাই বোন, তাছাড়া আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অনেক দূরে মিরসরাই ঘেঁষে কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন মাস্টার। আমার বাবাকে আমি ছোটবেলা থেকে দেখে আসতাম, একটা প্রাইমারি স্কুলে তিনি শিক্ষকতা করতেন। আমার বাবা ছিলেন আমাদের এলাকাতে সবচেয়ে সৎ এবং ভালো মানের একজন মানুষ। স্কুল মাস্টার হিসাবে আমার বাবা আমাদের এলাকাতে ভীষণ পরিচিত একটা মানুষ ছিলেন। বাবা আমাকে ছোটবেলা থেকে ঠিক বাবার মতো করেই গড়ে তোলে। রোজ সকালে আমাকে বাবা মাদ্রাসায় পাঠাতো কোরআন পড়ার জন্য, এবং একসাথে বাবার সাইকেলের ক্যারিয়ারে করে আমি প্রাইমারি স্কুলে যাই। সে থেকেই বাবার স্বপ্ন ছিল তিনি আমাকে একদিন অনেক বড় বানাবে এবং বাংলাদেশের খুব বড় কোনো এক দপ্তরে তিনি আমাকে চাকরি করাবে। বাবার ওই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করতাম। বাবার ওই স্বপ্ন আমি পূরণ করেছি ঠিকই, তবে ঠিক অতটা পূরণ করতে পারিনি যতটা আমার বাবার চাহিদা ছিল। পড়াশোনা শেষ করে আমি চট্টগ্রাম শহরেই একটা সরকারি চাকরি নেই। চাকরিটা 3য় ক্যাটাগরির একটা চাকরি ছিল। আমার বাবার ইচ্ছা ছিল আমি প্রথম ক্লাসের কোনো অফিসার হব, কিন্তু সেটা আমি আর হতে পারলাম না। তো যাই হোক, তারপরেও আমার বাবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, ঠিক যেমনটা হয়েছি তেমনটাতেও আমার বাবা মহা সুখী। এমন করে আমার চাকরি হবার কিছুদিন পরেই, খুব কম বয়সেই কিন্তু আমার চাকরিটা হয়ে যায়। আমি মোটামুটি অনেক কম বয়সে, আমার বয়স কিন্তু ঠিক অতটা হয়নি, ঠিক ওই মুহূর্তে আমার বড়াপুর বিয়ের জন্য এদিক সেদিক থেকে ছেলে আসতেছিল। আমার বড়াপু দেখতে শুনতে অনেকটা সুন্দরী ছিল, যদিও এর আগেও আমার বড়াপুকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমার মায়ের ইচ্ছা আমার বড়াপুকে এত সকাল বিয়ে দেবে না, কারণ আম্মুর সাথে আমার বড়াপুর অনেক মধুর একটা সম্পর্ক ছিল, যার কারণে বড়াপুকে আমার মা সহজে বিয়ে দিতে চায় নাই। পরে আমাদের গ্রামের মধ্যেই একটা ভালো পরিবার পায় এবং সেই পরিবারে আমার বড়াপুকে বিয়ে দিয়ে দেয়। আমার বড়াপুর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আর আমার ছোট ভাই আমাদের পরিবারে তখন আছি। আমি তখন চট্টগ্রাম শহরে চাকরি করতাম। তা আমার বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরেই আমার মায়ের মাথায় এক নতুন ভূত ঢুকলো। আমার মা বলাবলি করতে শুরু করলো আমাকে বিয়ে করাবে। মা বলতেছে আমি মেয়ে খুঁজি, আমি মুরাদকে বিয়ে করাই দিব। আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার বড় মেয়ে চলে যাওয়ার পরে আমার পুরো ঘরটাই জানি কেমন খালি খালি লাগে, আমার ভালো লাগে না। যেদিকে তাকাই সেদিকেই জানি কেমন এক শূন্যতা কাজ করে। আমার মনের ভিতরে কেমন জানি এক কষ্ট বাসা বেঁধেছে। আমি আমার মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না, খুব একা একা লাগে, যার কারণে মা সিদ্ধান্ত নিল এই কম বয়সে আমাকে বিয়ে করিয়ে দিবে। তখন আমি সবেমাত্র চাকরিতে জয়েন করলাম। মাকে খুব বুঝিয়ে বললাম, মা একটু সময় দাও, আমি আপাতত চাকরিটা একটু গুছিয়ে নিই, এরপরে না হয় বিয়েটা করি। কিন্তু না, মায়ের কথা হচ্ছে তিনি আমাকে এখনই বিয়ে করাই দিবে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে মা খুবই সুন্দর একটা মেয়ে পাইছে আমাকে বিয়ে করানোর জন্য, যে মেয়ের নাম হচ্ছে ঝর্ণা আক্তার
এবং ওই মেয়ের গ্রাম আমাদের গ্রাম থেকে 2টা গ্রামের পরে। মেয়েও দেখতে শুনতে খুবই সুন্দর এবং মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অত্যাধিক ভালো, যার কারণে এরকম ভালো ঘর পেয়ে আমার মা নিঃসন্দেহে আমাকে ওখানে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। আমাকে তখন বলা হলো এবং বলার পরে তো সেই সময় আপনার মোবাইল ছিল না, আপনার এখন তো মোবাইল ফোন টোন আসছে, ওই সময় মোবাইল ফোন ছিল না, বেশিরভাগই মানুষের কথাবার্তা হতো চিঠিপত্রের মাধ্যমে, আবার ফটো ছিল। তো একটা সময় হলো কি, আমার মা ওই মেয়ের একটা ফটো নিয়ে আসছিল আমাকে দেখানোর জন্য। মেয়ের ছবি নিয়ে আসছে, আমি বাড়িতে গেছি এবং বাড়িতে যাওয়ার পরে যখন মেয়ের ছবি আমাকে দেখালো, আমি দেখলাম যে অসম্ভব সুন্দর চেহারা। মানে আমি তো শহরে বন্দরে থাকি, সুন্দরী মেয়েদেরকে দেখি, তারপরেও ছবির ওই মেয়েটাকে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুবই সুন্দর চেহারা। মাকে বললাম, মা এই মেয়ে যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই, আমি একে বিয়ে করার জন্য রাজি আছি। আমার ছোটো ভাই বলতেছে যে আপনি মেয়ের ছবি দেখে পাগল হয়ে যান না, সরাসরি গিয়ে মেয়েটাকে দেখে আসেন। অনেক সময় দেখা যায় মেয়েরা দেখতে শুনতে ছবিতে ভালো হলেও বাস্তবে খুব বেশি একটা সুন্দর হয় না। আমার ওই ভাইয়ের কথা ধরেই পরে আমি, আমার মা, বাবা, আমার বড় বোন, আমরা সবাই মিলে মেয়ে দেখার জন্য একটা দিন নির্ধারণ করলাম। সেই দিনে পরিবারের সব মানুষগুলো একসঙ্গে মেয়ে দেখার জন্য গেলাম। তো সেই মেয়ের বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে 2টা গ্রাম পরে। তো আমার আব্বা যেহেতু খুবই সম্মানিত মানুষ, আব্বা যাওয়ার সময় আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিকেও সাথে করে নিয়ে নিল। যথারীতি আমরা মেয়ের পরিবারে গেলাম এবং ঘরদুয়ার মিলিয়ে মেয়েরাও খুবই ভালো অবস্থানে। সেখানে গেলাম, বসলাম, কিছুক্ষণ পরে তখন লাল ঘোমটা পরিয়ে আমার সামনে বউ নিয়ে আসা হলো। তার দিকে তাকিয়ে যেন মনটা পুরো শীতল হয়ে গেল। আমি এত মেয়ে দেখেছি আমার জীবনে, কিন্তু এই মেয়েটাকে দেখার পরেই না আমার ভিতরে কেমন জানি এক অন্যরকম ভালোবাসা জেগেছে। আমি যখন স্কুলে পড়ি, আমি যখন কলেজে পড়ি, সেই মুহূর্তটাতে অনেক মানুষই আমাকে প্রেমের প্রপোজাল দিয়েছে, অনেক মেয়েরাই আমার সঙ্গে প্রেমের সম্পর্ক করার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিনও কোনো মেয়েকে আমার ঠিক এতটা ভালো লাগেনি। আজকের এই দিনে ঝর্ণাকে দেখে আমার ভিতরটায় যেমন অনুভূতি হচ্ছে। মেয়েকে এক দেখায় আমি তখন রাজি হয়ে গেলাম। মাকে বললাম, মা মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি এই মেয়েটাকে বিয়ে করব। সব কিছু ঠিকঠাক হলো। মা তখন তার ব্যাগ থেকে আংটি বের করে দিল। আমি তখন সবার সম্মুখে মেয়েকে আংটি পরিয়ে দিলাম। আংটি পরিয়ে দেওয়ার পরে এখন বিয়ের দিন তারিখ ঠিক হবে। আমার আম্মু তখন বলল যে একটা কাজ করি, আমাদের তো গ্রামে কিছু ময়মুরব্বি আছে, আমরা গিয়ে ওনাদের সাথে কথা বলি এবং কথা বলে একটা দিন নির্ধারণ করে এরপরে আপনাদেরকে জানিয়ে দিব। আমরা তো এখন হুটহাট করে কোনো দিন নির্ধারণ করতে পারি না, যেহেতু আমাদের পরিবার পরিজন অনেকেই বাড়িতে আছে। সবার সাথে কথাবার্তা বলে একটা দিন আমরা নির্ধারণ করে আপনাদেরকে ঘটকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই কথা বলে মেয়ের পরিবার থেকে তখন বিদায় নিয়ে আমরা সবাই তখন চলে আসলাম। বাড়িতে যেদিন আসলাম তা ওই দিন না, এর পরের দিন সকালবেলা ভোরে আমি আবার চিটং শহরে চলে আসি, এসে চাকরি করতেছি। এভাবে প্রায় 2 দিন কেটে গেল। 2 দিন পরে মেয়ের পরিবারে আপনার প্রস্তাব পাঠানোর কথা, আপনার বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার কথা। 2 দিন পরে তখন আমাদের বাজারে, আমাদের যে মেন বাজার আছে, ওই বাজারে আমার এক কাকা ছিল আর কি, ওনার বড় মুদির দোকান আছে, শামসুদ্দিন কাকা ওই দিন চট্টগ্রাম শহরে উনি মাঝে মাঝে মাল কেনার জন্য আসে। ওই দিন উনি শহরে আসছে মাল কেনার জন্য এসে আমার বলতেছে, মুরাদ বাড়ির কোনো খোঁজখবর নিয়েছিলে? আমি বললাম, না। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? উনি বলে, তোদের বাড়িতে তো অনেক ঝামেলা চলতেছে। আমি বললাম, ঝামেলা? কিসের ঝামেলা? আমি তো মাত্র 2 দিন আগে বাড়ি থেকে আসছিলাম। পরে বলে, তোর জন্য কি কোনো মেয়ে দেখা হয়েছিল? আমি বললাম, হ্যাঁ, আমার জন্য তো মেয়ে দেখা হয়েছে। তো উনি বলে, ওই মেয়েকে নিয়ে না যে কি জানি কি ঝামেলা হয়েছে। আমি বললাম, আপনি কীভাবে জানলেন? উনি বলে, এটা তো আমাদের গ্রামে এখন টপ নিউজ, এত সবাই জানে ওই মেয়েকে নিয়ে খুব বড় ধরনের ঝামেলা হয়ে গেছে তোর আব্বা আম্মার সাথে, তোকে মনে হয় ওই মেয়েটা বিয়ে করাবে না। তো এটা শুনেই না আমার মনটা তখন কেমন জানি খারাপ হয়ে গেল। শামসুদ্দিন কাকা এটা আমার কি বলল? মেয়ে দেখে আমার খুবই ভালো লেগেছে, এত মিষ্টি সুন্দর চেহারার একটা মেয়ে আমি বউ বানাবো স্বপ্ন দেখেছিলাম, আর এখন বলে এই মেয়ের নাকি আমার সঙ্গে বিয়ে হবে না। ভিতরটা তখন কেমন জানি কষ্টে কেঁপে উঠলো, সহ্য করতে পারতেছিলাম না। তা আমি তখন কাকারে বললাম, কাকা এটা কেমন কথা আমারে শোনাইলেন? উনি বলে, যদি পারিস তাড়াতাড়ি একটু বাড়িতে যা, বাড়িতে গিয়ে এটার খোঁজ খবর নে। তা আমি যে চাকরিটা করতাম সেই চাকরির যিনি অফিসার ছিলেন, বস ছিলেন, তিনি আবার আমার আব্বার ছাত্র। তো যার কারণে দেখা যায় যে উনি আমাকে সবসময় সুযোগ সুবিধা দিতেন, যে কোনো সময় আমি চাইলে চাকরি থেকে ছুটি নিতে পারতাম। তো ওই দিন আমি চাকরি থেকে ছুটি নেই এবং ছুটি নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে মারে ধরলাম, বাবারে ধরলাম, সবার তখন মন খারাপ, কেউ আর আমার সাথে কোনো কথা বলে না।
আম্মারে জিজ্ঞেস করলাম যে আম্মা কী হইলো, আমরা মেয়েরা আংটি পরাই দিয়ে আসলাম, সেদিনই বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যেত, তুমি বললা বাড়িতে এসে সবার সাথে আলোচনা করে বিয়ের তারিখ নির্ধারণ করবা, এখন হঠাৎ করে শুনলাম যে তুমি নাকি আমাকে এই মেয়েকে বিয়ে করাবা না, তার কারণ কি? মা তখন আমারে বলল, তোর এই কথা বলছে কে? আমি বললাম শামসুদ্দিন কাকা গেছিল শহরে মাল কেনার জন্য, ওনার সঙ্গে দেখা হলো, উনিই তো আমারে বলল। আমার মা বলে, বাপরে বাপ, বাতাসে যেন কথা ছড়িয়ে যায়। এই বলে মা তখন রাগ করে চলে গেছে, আমার সাথে কথা বলে নাই। বাবার মনটা অনেক খারাপ। গিয়ে তখন ছোট ভাইটারে ধরলাম, ছোট ভাই ধরে বললাম, কিরে কী হয়েছে, আমার সাথে সবাই এরকম কথা লুকাচ্ছে কেন? আমি না একটু জানতে চাই ঘটনা কি, কি কোনো সমস্যা? আমার ছোট ভাই তখন বলতেছে, ভাইয়া শোনো, আসলে মূলত ওই মেয়েটাকে আব্বা আম্মা তোমাকে বিয়ে করাবে না। আমি তখন বললাম, কেন? ওই মেয়েকে আমার আব্বা আম্মা বিয়ে করাবে না, তার কারণ কি? আমার ভাই তখন বলতেছে, তার বড় কারণ হচ্ছে এই মেয়ে কোনোদিন মা হবে না। আমি বললাম, মানি? এইটা কী ধরনের কথা বললি? এই মেয়ে কোনোদিন মা হবে না, এটা কোন ধরনের কথা? তুই কি ফেরেস্তা নাকি? তুই কেমনি জানিস? তো আমার ভাই তখন বলতেছে, না, আমাদের আমাদের পারিবারিক একজন হুজুর আছে, মানে উনি অনেকটা আপনার এক কথায় বলতে গেলে কবিরাজ আর কি। তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, লোকটাকে কিন্তু আমার ভালো লাগে না, মুখে কোনো দাড়ি নাই, কোনো পাঞ্জাবি পরে না, শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কিন্তু তারা সবাই বলে কবিরাজ, অনেক নাম করা বড় কবিরাজ। এই কবিরাজ আসছিল আমাদের বাড়িতে এবং এসে নাকি আমার মা নাকি সব কিছু বললো, দিনক্ষণ বলল। তো মেয়ের ছবি নাকি আমার আম্মা দেখাইছে। তো কবিরাজ নাকি মেয়ের ছবি দেখে বলতেছে, এই মেয়ের উপরে একটা খারাপ জিনের নজর আছে এবং এই মেয়েটা কোনোদিনও মা হতে পারবে না। সুতরাং এই মেয়েকে যদি আপনি আপনার ছেলেকে বিয়ে করান, তবে আপনার সংসারে চিরস্থায়ী দুঃখ লেগে থাকবে, সংসারে কখনো শান্তি আসবে না। এটা খুবই খারাপ একটা মেয়ে, যেভাবেই পারেন বিয়ে ভেঙে দেন, ভেঙে দিয়ে অন্য কোনো একটা মেয়ে দেখেন, মেয়ের চরিত্রও ভালো না, আর এই মেয়ে কোনোদিন মাও হবে না। ছোটো ভাই যখন এই কথাগুলো আমাকে বলতেছিল, আমার তখন ভিতরটা ফেটে যাচ্ছিল। হায় আল্লাহ, এই কেমন কথা আমারে শোনাইলো, যারা আমি এতটা পছন্দ করলাম, ভালোবাসলাম, যার দিকে তাকিয়ে আমি মনের ভিতরে এক অন্যরকম শান্তি অনুভব করলাম, আমার সে ভালোবাসার মানুষটারে আমি আমার বউ বানাতে পারবো না? ছোটো ভাইরে বললাম, পরিবারের মানুষরা কি সবাই হার্ট সিদ্ধান্ত নিয়ে নিছে ঝর্ণাকে আমাকে বিয়ে করাবে না? ছোটো ভাই তখন বলতেছে, হ্যাঁ, সবাই এই সিদ্ধান্ত নিয়েছে, ওই মেয়েটার সাথে আপনার বিয়ে হবে না। আমি ভাইয়ের সাথে মোটামুটি রাগারাগি করলাম, করে রাতে ঘুমিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মায়ের গিয়ে ধরছি, মায়ের গিয়ে বললাম, আচ্ছা মা, তুমি কি আজও এগুলো বিশ্বাস করো? জিন পরি এসব কি তোমার বিশ্বাস হয়? আমার মা আমাকে বলতেছে, কেন বিশ্বাস না হওয়ার কি আছে? আমি বললাম, এখনকার জেনারেশনে কি এগুলো জিন বিশ্বাস করে? আমার মা বলে, তুই কোরআন বিশ্বাস করিস? আমি বললাম, করি। মা বলে, যদি কোরআন বিশ্বাস করিস তাহলে জিনকেও বিশ্বাস করতে হবে, কারণ জিনের কথা কোরআনে উল্লেখ আছে। আমি তখন আমার মাকে বললাম, মা, তোমার কথাবার্তা না আমার আসলে কিছুই ভালো লাগে না, তুমি কিসব উল্টাপাল্টা কথা আমাকে শোনাইতেছ, আমার এসব ভালো লাগে না মা, তুমি আমাকে যেভাবেই পারো ওই মেয়েকে বিয়ে করাও, আমার ওই মেয়েকে ভালো লাগছে। আমার মা আমাকে বলে, দেখ বাবা, আমরা খাল কেটে কুমির আনতে চাই না, আমরা তোর জন্য এরকম সুন্দর চেহারার আরেকটা মেয়ে খুঁজে বের করব। এর থেকেও ভালো চেহারার, এর থেকেও মিষ্টি চেহারার কোনো একটা মেয়েকে আমি আমার ছেলের বউ বানিয়ে আনবো। আমার ছেলে দেখতে শুনতে সুন্দর, সরকারি চাকরি করে, তাহলে তার জন্য তো মেয়ে থাকবেই, এই মেয়েকেই বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নাই। আমি বললাম, মা, আমরা মেয়েটাকে দেখতে গিয়েছিলাম, তুমি তার হাতে আংটি পরিয়ে দিয়ে এসেছো, এখন হঠাৎ করে এই মেয়েটাকে তুমি আমার বউ বানাবা না, তার তো একটা যথার্থ কারণ আছে, সেই কারণটাই না হয় তুমি আমাকে বলো। আমার মা বলে, যেহেতু তোর শুনতে এতই ইচ্ছা, তাহলে শুনে নে, এই মেয়েটার সঙ্গে এই মেয়েটা কোনোদিনও মা হবে না। আমি বললাম, তারপর? আমার মা তখন বলে, আর এই মেয়েটাকে যদি আমি তোকে বিয়ে করে আনি, তাহলে তোর জীবনে নাহালত নেমে আসবে, মানে কষ্ট নেমে আসবে, এবং জীবনে কখনোই তুই শান্তি পাবি না, সারা জীবন কষ্ট কষ্ট তোর জীবন কাটবে, তুই কখনো সন্তানের বাবা হতে পারবি না। আমি তখন বললাম, আচ্ছা মা, এই পৃথিবী থেকে কোনো মানুষ গাইবি বলতে পারে? গাইবি বলার ক্ষমতা তো আল্লাহ ছাড়া কারো নাই, কোনো মানুষ তো গাইবি বলতে পারে না। আগামী দিন কী হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে ভালো জানে, পৃথিবীর কোনো মানুষ তো এটা জানার কথা না। আমার মা বলে, অলি আল্লাহ, দরবেশ, বুজুর্গরা অনেক কিছু বলতে পারে, এই নিয়ে আমি তোর সাথে তর্ক করতে চাই না। আমার কথাই একটা, আমি এই মেয়েকে আমার ঘরে বউ বানিয়ে এনে আমি আমার সংসারের অশান্তি করতে পারবো না। আমি মাকে বললাম, মা, তুমি এটা ভুল করতেছো, তুমি এটা নিতান্ত অনেক অন্যায় করতেছো, তোমার চিন্তা ভাবনার একটু পরিবর্তন করা দরকার। এই মেয়েটা দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, মেয়েটাকে আমার মনেও ধরছে,
সো এমন একটা মেয়ের যদি বউ বানাতে না পারি, আমার ভিতরে অনেক কষ্ট থেকে যাবে। আমার মা বলল, তুই যাই বলিস, যেটাই বলিস, আমি এই মেয়েকে তোকে বিয়ে করাবো না। আমার মা আমাকে সাফ কথা জানাই দিল। সারাদিন বাড়ির মধ্যে হাঙ্গামা করলাম, ঝামেলা করলাম। তো চিন্তা করলাম ছুটি তো একদিনে আনছি, আবার ইদানিং বারবার ছুটি নিতেছি, মেয়ে দেখার জন্য বারবার গ্রামে আসতেছি, ছুটি নেওয়া হইতেছে, চাকরিতেও সমস্যা দেখা দিবে। যার কারণে সিদ্ধান্ত নিলাম যে না, চলে যাই, আগে চাকরিতে জয়েন করি, চাকরি শুরু করি, এবং পরেরটা পরে চিন্তা করা যাবে যে কি হবে না হবে। সেখান থেকে তখন বিদায় নিয়ে আমি আবারও চলে গেলাম আমার অফিসে। তো পরের দিন অফিস করতেছি, মন টন খুবই খারাপ, কারোর সাথে কথা বলি না, অফিসে যাই কাজ করি, মানে কিছুই ভালো লাগে না। মানে আমার সাথেই কেন এই কাজটা হলো? এত সুন্দর একটা মেয়েকে আমি আমার ঘরের বউ বানাতে পারলাম না, আমার বাবা মা হঠাৎ চেঞ্জ হয়ে গেল, তা আমার আর ভাল লাগে না। এভাবে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন আল্লাহর কি হুকুম আর কি, আমি গিয়েছিলাম রাতের বেলায় একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। আমাদের চট্টগ্রামের ওখানে আমি মাঝে মাঝে রাতের বেলা বাইরে খাবার খাইতাম, আর ওই সময়টাতে মন টন খুব খারাপ থাকতো, দেখা যায় বেশিরভাগ সময় বাইরে খাবার হতো। তো ওখানে খাবার খাওয়ার জন্য যাই, এবং খাবার খাওয়ার জন্য গেলে পরে সেখানে আমার হঠাৎ করে ওই ঝর্ণার বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় ওই রেস্টুরেন্টে আর কি। তো এটা আসলে মানে সৌভাগ্যবশত না দুর্ভাগ্যবশত তা পরেই বুঝতে পারবেন। ভাইয়ের সঙ্গে ওখানে দেখা হওয়ার পরে উনি আমার এই দেখেই চিনে ফেলছে। আমার বলে, তোমার নাম মুরাদ না? তোমাদের গ্রাম ওইটা না? আমি বললাম জি। বলে, ভালো আছো? আমি বললাম জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? উনি বলে, হ্যাঁ আমি ভালো আছি। তো উনি বললো, তোমার আব্বা মা কেমন আছে? আমি বললাম জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো ভাইয়া আপনার সাথে কথা বলতে তো আমার লজ্জা লাগতেছে, আমার পরিবার আপনার সাথে যা করেছে তার রীতিমতো যদি অন্য কেউ হইতো তাহলে তো আমার আব্বা আম্মার নামে মামলা করে দিত। আমরা আংটি পরাই দিয়ে আসলাম, একরকম বিয়ের কথাবার্তা ফাইনাল করে এসে এরপরে মানা করে দেওয়া, যদি অন্য কেউ হইতো তাহলে তো আমার আব্বা আম্মার নামে মামলা করে আমাদেরকে জেল খাটাইতো। উনি তখন বলতেছে যে না, আসলে এটা একটা তোমার পরিবারের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এরা আসলে এটা বুঝতে পারে নাই, এরা সম্ভবত কারো না কারো কাছে শুনেছে কি না কি কথা, ওরা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। তা আমার বোন তো আলহামদুলিল্লাহ দেখতে শুনতে খারাপ না, চাইলে আমার বোনকে আমরা অন্যত্রও বিয়ে দিতে পারবো, যার কারণে আমরা এটা নিয়ে আর বাজাবাজি করি নাই। আমি তখন বললাম, ভাইয়া আপনি চিটং শহরে কি করেন? বলে, আমার তো এখানে একটা জব হয়েছে। তো উনি একটা বেসরকারি কোম্পানিতে একটা চাকরি করে। তো এটা আগেও আমি জানতাম, কিন্তু কোথায় করে সেটা জানতাম না। তাই আমি বললাম যে ভাইয়া এটা কোথায়? তো আমাকে যে অফিসের লোকেশনটা দিল এটা আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে না, মোটামুটি বাসা থেকে কাছাকাছি। আমি তখন বললাম যে ভাইয়া তাহলে তো আপনার সাথে আমার মাঝে মাঝে দেখা হতে পারে। বলে, হ্যাঁ সময় পেলে আমার বাসায় মাঝে মাঝে যাইও। তো এরকম করে উনি আবার বিয়ে করছে, ওনার ওয়াইফ আছে। তো এমন করে একদিন হলো কি, মানে মাঝে মাঝে আমি ওনার বাসার মধ্যে একদিন দুদিন যাইতাম, গিয়া কথাবার্তা বলতাম, মাঝে মাঝে অফিসে যাইতাম, ওনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। এভাবে হওয়ার পরে বৃহস্পতিবার রাতের বেলায় একদিন আমি ওনার বাসায় গেছিলাম। তো বৃহস্পতিবার রাতের বেলায় ওনার বাসায় যাওয়ার পরে ওনার বাসায় ওই দিন ওনার ওয়াইফ তো ছিলই বাসায়, ওনার একটা মেয়ে আছে, এবং ওই দিন তার বোন তার এই বাসায় বেড়াইতে আসছে, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ওই ঝর্ণা মেয়েটা ওখানে বেড়াইতে আসছে। তো মেয়েটার ওইখানে দেখলাম, ওই ঘরে দেখলাম, দেখার পরে মানে আমিও খুব লজ্জিত, মেয়েটাও খুব লজ্জিত। তো মেয়ের মানে যে ভাবি আছে আর কি, ওই ভাইয়ার যে বউ আছে, ভাবির সাথে আমি এমনিতেও আগে একটু একটু কথা বলতাম। তো আমি তখন ভাবিরে বলতেছি, ভাবি আপনার ননদ মনে হয় আমার উপর রাগ করে আছে। ভাবি বলে, রাগ করবে না, আপনারা যেরকম একটা ঘটনা ঘটাইছেন, আপনারা যেরকম একটা কাহিনী করছেন, এটা তো সবারই রাগ করার কথা। আমি তখন বললাম, দেখেন আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো অন্যায় নাই, আমি তো আসলে ওকে বিয়ে করতেই চাইছি, এখন পরিবার যদি এরকম করে তাহলে তো আমার কিছু করার নাই বলেন। মেয়েটা তখন বলতেছে, হইছে আপনার কিছু করার নাই, আপনি যদি আমাকে দেখে পছন্দ করতেন আপনি নিজে তো আমাকে বিয়ে করে ফেলতে পারতেন, কই আপনার তো নিজের কোনো উদ্যোগ ছিল না। আমি তখন বললাম যে আমি যদি আমার নিজের উদ্যোগে আপনাকে বিয়ে করতে চাইতাম তবে কি আপনি রাজি হইতেন? মেয়ে বলে, যদি রাজি না হইতাম তাহলে আংটি পরানোর তো সুযোগ দিতাম না, যেহেতু আংটি পরানোর সুযোগ দিয়েছি তার মানে আপনাকে আমার পছন্দ হয়েছে। কথাটা শুনে না আমার ভিতরটা অনেকটা ভালো লাগলো, মনে হয় যেন মনের ভিতরে কিছুটা আনন্দ অনুভব করতে লাগলাম। আমি বললাম, সত্যি আমি যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি আমাকে বিয়ে করবেন? মেয়ে তখন বলতেছে, করবো না কেন, আপনার মতো হ্যান্ডসাম গুড লুকিং এমন একটা ছেলেকে কেন বিয়ে করতে চাইবে বলেন? আমি বললাম, আপনি কি দেখতে কম সুন্দর? আপনার মতো সুইট মেয়ে তো এই এলাকাতেও নাই। এরকম হাসাহাসি করতেছি, তো ভাবি বলতেছে, বাহ দুজনের দেখি প্রেম হয়ে গেছে। এমন করে কথা বলতেছি। পরে এর পরের দিন ছিল আপনার শুক্রবার। তো এই শুক্রবারে তখন হলো কি, ভাবিরে আমি বললাম, ভাবি শুক্রবারে তো ভাইয়া অফিস করে না, চলেন আমরা কোথাও গিয়ে একটু বসি, একটু ঘুরে আসি। ভাবি বললো, ঠিক আছে চলো, তাহলে কোথায় যাওয়া যায়? দেন তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ফয়েজ লেকে যাব। দেন আমি, ঝর্ণা, ভাবি, ভাইয়া আমরা সবাই মিলে ফয়েজ লেকে ঘুরলাম।
এই ফয়েজলিকে ঘুরতে ঘুরতে না আমার ভিতরে না এই ঝর্ণার জন্য এক ধরনের ভালোবাসা জন্মে গেছে। এরপর থেকে আমি ঝর্ণার সাথে প্রায় 2-3 দিন ওই বাসায় গিয়েছি এবং এই 2-3 দিনের মাঝে আমাদের দুজনের মাঝে প্রেম হয়ে গেছে। ও ওই বাসায় থাকতো এবং ওর সাথে আমার প্রেম হয়ে গেছে। তো এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কাটার পরে একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম আমি ঝর্ণাকে বিয়ে করব। তো এরপর আমার পরিবারকে আমি আরও একটু জানাইছি। ইতিমধ্যে আর এক ঘটনা আছে, আমার পরিবার আবার বিভিন্ন জায়গায় আমার জন্য মেয়ে দেখাইছে, মানে মেয়ে দেখছে, কিন্তু আমি কোথাও মেয়ে দেখতে যাই নাই। এখানে ওইখানে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখছে, আমাকে বলো ওই মেয়ের থেকেও সুন্দর মেয়ে পাইছি, তুই আয় দেখে যা। কিন্তু আমি আর কোথাও মেয়ে দেখতে চাই নাই, যেহেতু আমার যেটারে ভালো লাগছে ওইটারই যেহেতু আমাকে বিয়ে করতে দেয় নাই, সো আমি আর বাইরের মেয়ে দেখবো কেন, আমি আর কোথাও মেয়ে দেখতে চাই নাই। এভাবেই তখন ঝর্ণার সঙ্গে তার ভাইয়ের বাসায় যাইতাম, আসতাম, কথাবার্তা বলতাম। এমন করতে করতে ঝর্ণার প্রতি আমার তখন প্রেম জমে যায়, মানে প্রেম জন্মায়া যায়। এরপরে ঝর্ণার যে ভাই বোন আছে, আমি তখন ঝর্ণার ভাবির সাথে কথা বলি। প্রথমে ভাবিকে বিষয়টা জানালাম যে ভাবি আমি ঝর্ণাকে বিয়ে করতে চাই। তো ভাবি আমাকে ডিরেক্টলি বলল যে দেখেন, আপনি যদি পরিবার রাজি না করাতে পারেন, এইভাবে তো আসলে মানে আমরা মেয়েরা আপনার কাছে বিয়ে দিব না। আমি পরিবারকে আবারও নক করলাম, কিন্তু পরিবারের একটাই কথা, ওই মেয়ে আমাকে কোনোদিনও বিয়ে করাবে না। শেষ পর্যন্ত আমি ঝর্ণার ভাইয়ারে জানাইলাম যে ভাইয়া, আমার পরিবার তো আসলে কোনোভাবেই রাজি হচ্ছে না, আর আমি তো চিটং শহরেই থাকি, আমি তো আসলে গ্রামে যাইও না, খুব বেশি একটা প্রয়োজন ছাড়া গ্রামে যাই না, শহরেই থাকি। তো ভাইয়া আসলে যেহেতু আমার ওকে ভাল লাগছে, আপনি আর ভাবি যদি রাজি থাকেন, আমি আপনাদেরকে রাজি খুশি রেখেই আমি ঝর্ণাকে বিয়ে করতে চাই এবং ওকে বিয়ে করে আমি ওর সাথে সংসার করতে চাই। তো ভাইয়া তখন বলতেছে যে দেখো আসলে এটা কি আমি আমাকে কীভাবে সম্মতি দিব আমি জানি না, এখন এভাবে তো আসলে আমার আব্বা আম্মা বা আমার পরিবারের অন্য মানুষরা কেউ রাজি হবে না। আমি বললাম ভাইয়া দেখেন, অন্য কেউ রাজি হওয়ার প্রয়োজন নাই, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, আপনি আর ভাবি যদি রাজি থাকেন তাহলে এখানে তৃতীয় পক্ষের আর কাউকে প্রয়োজন হয় না। উনি বলে না, এরপরেও আসলে মানে এভাবে করলে হবে কি, মানে উনি একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, কিন্তু ভাবি সাপোর্ট দিল। ভাবি বলল যে না, মুরাদ তো আমাদের বাসায় দীর্ঘদিন ধরে আসতেছে এবং রুমানাও কি বলে ঝর্ণা আমাদের বাসায় অনেক দিন ধরে আছে, তো ওদের দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক হয়েছে, আর মুরাদও তো মাসাল্লাহ দেখতে শুনতে খারাপ না, তা আমরা তাইলে আমরাই মুরাদের সঙ্গে হচ্ছে মানে ঝর্ণার বিয়ে দিয়ে দিই। মানে ভাবি তখন সম্পূর্ণ তার উদ্যোগে আমার সঙ্গে ঝর্ণার বিয়ে দেওয়ার জন্য রাজি হলো। তো ভাবি যখন রাজি হয়ে গেল, ভাইয়া তখন আর দ্বিমত করলো না। এবার ভাইয়া ভাবি দুজনেই থেকে খুব গোপনীয়তা রক্ষা করে ঝর্ণার সঙ্গে ওই ভাইয়ার ফ্ল্যাটে আমার তখন বিয়ে হয়ে গেল। তো আমি ঝর্ণাকে বিয়ে করলাম এবং সেই ফ্ল্যাটে আমার ঝর্ণার সঙ্গে বাসরও হয় এবং খুবই মধুর একটা রাত কাটে। এভাবে প্রায় মাসখানেক ঝর্ণা ওই বাসায় থাকে এবং থাকার পরে আস্তে আস্তে করে আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া, আমি আপনার বাসার আশেপাশে আরেকটা ফ্ল্যাট ভাড়া করি, মানে আপনার সাথে ঝর্ণাকে রাখি, এটা আমার কাছে ভালো লাগে না। তো ভাইয়াও তখন রাজি হলো, দেন আমি তখন আলাদা একটা ফ্ল্যাটে ঝর্ণাকে রাখলাম। তো ইতিমধ্যে ঝর্ণাকে বিয়ের ওই ঘটনা ঝর্ণার আব্বা আম্মা জানতে পারছে, তারা শহরে আসছে এবং আসার পর আমি তাদের হাতে পায়ে ধরছি, রিকোয়েস্ট করছি। তারা একটা কথাই বললো যে দেখো, যেহেতু মেয়ে বিয়ে হয়েই গেছে, আমরা এটা নিয়ে কোনো দ্বিতীয় কথা বলতে চাই না, তবে তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি যেভাবেই পারো তোমার আব্বা আম্মাকে রাজি করাও এবং রাজি করিয়ে যত দ্রুত সম্ভব তুমি ঝর্ণাকে গ্রামে নিয়ে যাও, তোমার আব্বা আম্মার কাছে নিয়ে যাও, তোমার আব্বা আম্মার দোয়া নিয়ে যাও। তো আমি বললাম যে ইনশাল্লাহ ঠিক আছে, সব কিছু ঠিক সময় হয়ে যাবে, এই নিয়ে আপনারা টেনশন করবেন না। ঝর্ণার আব্বা আম্মার সাথে কথাবার্তা বললাম, শুধু আমার পরিবার জানে না, ঝর্ণার পুরো পরিবার জানে এবং ঝর্ণার ভাই বোন সবাই মোটামুটি রাজি। এইভাবে প্রায় আমাদের 3 মাস সংসার হলো। 3 মাস পরে আমার ছোট ভাইয়া তখন হচ্ছে চিরং শহরে আসছিল কোনো একটা কারণে। তো আসার পরে আমি তখন, আমার ছোটো ভাই আমাকে একটু মোটামুটি আবার খুব চালাক ছিল, আমার দিকে তাকালে আমার ভিতরের কথা বলতে পারতো। তো আমার চোখে মুখের দিকে তাকায় বলতেছে, ভাইয়া কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম হ্যাঁ কর। তো আমারে বলতেছে, ভাইয়া আপনি কি মানে বিয়ে করছেন? মানে আমারে বলে। তো ও আসলে কিছু বিষয় সন্দেহ করছে, এই কারণে আমার বাসার মধ্যে মেয়েদের এমন কিছু জিনিসও পাইছে। মানে ও আসার পরে কিন্তু আমি ওই বাসায় কম যাইতাম, মানে আমি ঝর্ণারে যে বাসায় রাখছি ওই বাসায় খুব একটা যাইতাম না, আমি আমাদের যে কোয়ার্টার আছে ওই কোয়ার্টারে ওকে নিয়ে রাখতাম। তা আমার মানিব্যাগে সম্ভবত ঝর্ণার ছবি পাইছে বা কিছু একটা, কেমনে ডাউট করছে। তো ছোটো ভাই যখন আমার এইভাবে জিজ্ঞেস করছে, তো আমি তখন ওর কাছে স্বীকার করলাম যে হ্যাঁ। তো মেয়ের নাম বলাতে ভাই আমারে বলে, ভাই এই কাজটা আপনি অনেক ভালো করছেন। ছোটো ভাই বলতেছে যে ভাবি দেখতে শুনতে অনেক ভালো, অ্যান্ড ভাবিরে বিয়ে করছেন, কাজটা কিন্তু আপনি খারাপ করেন নাই, এবং ভাবিরে আমার অনেক পছন্দ হয়েছে। আব্বা আম্মা তো ওল্ড মডেলের মানুষ, এরা তো আর বুঝে না, তো আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন ভাইয়া, ঠিক আছে। তো
তা এরকম করে তখন আমার ছোটো ভাই জানলো, এবং ছোটো ভাইয়ের কাছ থেকে জানলো কি না জানি না, কীভাবে জানি আমার আব্বা আম্মাও তখন বিষয়টা আস্তে আস্তে করে জেনে গেছে। তো জেনে যাওয়ার বড় কারণ হচ্ছে তারা বিভিন্ন জায়গায় মেয়ে দেখতেছে। এখন আমারও ভিতরে খারাপ লাগতেছে, আমার আব্বা এখানে যেয়ে টাকা নষ্ট করে, ওখানে গিয়ে টাকা নষ্ট করে, মেয়ে দেখে, ঘটক ধরে। তো আমারও আব্বা আম্মাকে জানিয়ে দেওয়া দরকার যে তারা এই কাজগুলো করতেছে। আমার ছোটো ভাইকে করাক, আমি তো করে ফেলছি, আর আমার ছোটো ভাই এখন বিয়ে করবে না, ওর অনেক প্ল্যানিং আছে। তো এরপরে আব্বা আম্মা তখন বিষয়টা জানছে, এবং জানার পরে খুব মনে কষ্ট পাইছে, আমার মা মনে অনেক কষ্ট পাইছে। মানে আমি এরকম শুনেছি 3 দিন ধরে নাকি আমার আম্মা খাবারই খায় নাই ঘরের মধ্যে। মানে আমি বড় ছেলে, আমার অনেক স্বপ্ন ছিল, আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে অনেক ধুমধাম করে গ্রামবাসীকে জানিয়ে আনন্দ ফুর্তি করে আমাকে বিয়ে করাবে, এবং মায়ের অনেক স্বপ্ন ছিল এক কথায় বলতে গেলে। কিন্তু আমি আসলে আমার মায়ের কোনো স্বপ্নই পূরণ করতে পারি নাই, এবং মায়ের অবাধ্য হয়ে, পরিবারের অবাধ্য হয়ে এমন একটা মেয়েকে আমি বিয়ে করছি, যার কারণে মায়ের মনে অনেকটা কষ্ট। তো মায়ের মনে কষ্ট রেখেই, মানে কষ্ট দিয়ে আমি তখন এই ঝর্ণার সঙ্গে সংসার করি। এবং একটা পর্যায়ে আব্বা তখন আমারে বললো যে বৌমারে শহরে রাখার দরকার নাই, যা হবার তা হয়েছে, তুই বউ নিয়ে বাড়িতে চলে আয়, বউ নিয়ে বাড়িতে চলে আয়, বউরে শহরে রাখিস না। তা আব্বু যখন এভাবে বললো, আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, মা যেহেতু বাড়িতে একা থাকে, আমি ঝর্ণাকে বাড়িতে নিয়ে যাই। তো পরে শহর থেকে আমি ঝর্ণাকে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ঝর্ণা তখন বাড়িতে আমার আম্মুর সাথে থাকতো, আমাদের গ্রামে আমার আম্মুর সাথে থাকতো। তো আম্মুর সাথে থাকা অবস্থায় মানে সবসময় আমি ওর সাথে কথা বলতাম, জনের সঙ্গে কথা বলতাম, মানে চিঠিপত্রের মাধ্যমে কথোপকথন হইতো, এবং আমিও যাইতাম। কিন্তু এখানে একটা বিষয়, জনার বাবা মা কিন্তু আমার আব্বা আম্মার সাথে আর অ্যাড হলো না। মানে আমার আব্বা আম্মা ডিরেক্টলি হচ্ছে জনার আব্বা আম্মার সাথে কথা বলা বন্ধ করে দিছে। জনার আব্বা আম্মার সাথে আমার আব্বা আম্মা কথা বলতো না। মানে দুটো পরিবার তখন টোটালি আলাদা হয়ে গেছে, জনদের পরিবারও আলাদা হয়ে গেল, এবং আমাদের পরিবারও আলাদা হয়ে গেল। কারোর সাথে কারো ওরকম করে সম্পর্ক রইল না, শুধু ঝর্ণার সাথে আমার সম্পর্কটাই রয়ে গেল। তো বাড়িতে গেলে আমার আব্বা আম্মা আমার বকা দিত, তো এত ঘন ঘন কেন বাড়িতে আসিস, এত ঘন ঘন বাড়িতে আসার দরকার নাই, 15 দিনে 1 মাসে একবার আসবি, এতবার কেন আসিস, এরকম করে হচ্ছে মানে আমার আব্বা আম্মা আমার বকাঝকা দিত। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমার ছোটো ভাই তখন বিয়ে করে। মানে এই ঘটনার প্রায় আপনার 2 বছর পরের কথা বলতেছি। আমি ঝর্ণাকে বিয়ে করছি 2 বছর হয়েছে, কিন্তু 2 বছরের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, মানে আমার করে কোনো ভেবি টেবি হয় নাই। 2 বছর কেটে যাওয়ার পরে তা আমার ছোটো ভাই বিয়ে করছে। ছোটো ভাই বিয়ে করার পরে মানে একই ঘর, আমাদের ঘরটা খুব একটা বড় না, আব্বা চাকরি করে ঘর বানাইছে, মানে ছোট একটা ঘর, এতগুলো মানুষ থাকতেছি। তো একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম আমি আলাদা একটা ঘর বানাবো। পরে আমাদের বাড়ি থেকেই মোটামুটি একটু দূরে রাস্তার পাশে আলাদা একটা ভিটা আছে। তা আমি তখন করলাম কি, ওই ভিটার মধ্যে মাটি ফালাইছি, ওই ভিটার মধ্যে মাটি ফালাইয়া ওই ভিটার মধ্যে আমি তখন থাকতে শুরু করলাম। মানে ঘর দুয়ার বানাইলাম, ঘর দুয়ার করে আমি তখন জনাকেই না এখানে রাখছি। তো ঝর্ণা আবার রাতের বেলায়, প্রথমে কয়েকদিন রাতের বেলায় থাকতে পারতো না, সারাদিন এখানে ঘুরতো ফিরতো নতুন বাড়িতে, সন্ধ্যা হলে আমার আম্মার কাছে গিয়ে ঘুমাইতো। এমন করে আবার মাসখানি কেটে যায়। মাসখানি কেটে যাওয়ার পরে একটা সময় ঝর্ণা তখন থাকতে পারে, তো এরপরও তখন একটানা থাকতে শুরু করে। তো আমাদের মানে বাড়িতে গেলে আমার আব্বা যদি আমার দেখতো, খুব বকা দিত যে তুই বাড়িতে আসিস কেন, এত ঘন ঘন কেন বাড়িতে আসিস। মানে এক কথা বলতে গেলে আমার আব্বা আম্মা এখনও ঝর্ণাকে ওই মন থেকে ওভাবে নিতে পারে নাই। তো এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পরে প্রায় 2.5-3 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, কোনো বাচ্চা কাচ্চা হয় না, কোনো বেবি হয় না। তো মা সবসময় বলে, আমি বলছিলাম এই মেয়েটারে বিয়ে করিস না, কিন্তু তুই আমার কথা শুনিস নাই, তুই আমাকে অনেক উল্টাপাল্টা বুঝাইছিস, দেখলি তো এখন তোর বাচ্চা হয়েছে, কোনো বাচ্চা হয় নাই, তুই কোনোদিনও বাবা হতে পারবি না, এখনও সময় আছে, মেয়েটারে ছাইরা দে, এইটারে ছেড়ে দিয়ে তুই আরেকটা বিয়ে কর। এই কথা আমার মা আমাকে বারবার বলতেছে যে এই মেয়েকে ছেড়ে দে, মেয়েকে ছেড়ে দিয়ে তুই আরেকটা বিয়ে কর, এবং এই মেয়ে কোনোদিনও মা হতে পারবে না, শুধু রূপের পাগল হইয়া তুই মেয়েটার বিয়ে করে ফেললি, শুধু রূপ দেখলে কি হবে, তার তো কোনো দিন বাচ্চা কাচ্চা হবে না। মানে আমার মা বারবার বলতেছে ওকে ছেড়ে দেওয়ার জন্য। তা আমি বললাম যে ওকে আমি বিয়ে করছি ওর সাথে সংসার করার জন্য, তো ছেড়ে দেওয়ার জন্য তার বিয়ে করি নাই। তো এরকম করতে করতে একটা সময় সিদ্ধান্ত নিলাম যে কেন বাচ্চা হয় না, বাচ্চা না হওয়ার কারণ কি। তো এখন তো ধরেন আপনার ডাক্তারি অনেক চিকিৎসা আছে, অনেক ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়, অনেক ডাক্তারি চিকিৎসা আছে, বাট ওই সময়টাতে এত ভালো ডাক্তারি চিকিৎসা ছিল না। মানে এত ভালো ডাক্তারি চিকিৎসা নাই। আপনি ধরেন কোনো একটা জায়গায় গেছেন, মানে ডাক্তার পাওয়াটা খুব কঠিন হয়ে যেত, আর বেশিরভাগই কবিরাজি শিক্ষা, মানে কবিরাজি করেই বেশিরভাগ হতো। তো আমি যে অফিসে কাজ করতাম, ওই অফিসের পিয়নের মাধ্যমে আমি একটা কবিরাজের সন্ধান পাই। কবিরাজের নাম হচ্ছে মানে সোলেমান হুজুর, নাম করে একজন কবিরাজ ছিলেন সেই সময় চট্টগ্রামের। তো ওনার কাছে গেলে নাকি বান্দাত্তা ছুটে যেত। ধর যে মহিলার বাচ্চা হয় না, এবং সেই মহিলা যদি ওনার কাছে যায়, ওনার পানি পড়া, সারণ পড়া এগুলো যদি আনে, তাহলে মহিলার গর্ভে বাচ্চা হয়।
এমনটাই হচ্ছে এখানকার লোকেরা, মানে লোকেদের হচ্ছে মুখে প্রচলিত ছিল। তো একদিন হলো কি, আমি আমাদের অফিসের পিয়নটাকে নিয়ে ওই কবিরাজের কাছে গেলাম। কবিরাজের কাছে যেটা দেখলাম, কবিরাজটা অনেক ইয়াং, মানে বৃদ্ধ না, ওনার বয়স হয়তো আমার থেকেও কম হবে এরকম, এত কম বয়সী একটা কবিরাজ। কিন্তু উনি যে ঘরে বসে আছে, ঘরে গিয়েই না আমার ভিতরে ভয় লেগে গেছে। এবং কথিত আছে ওনার সাথে নাকি 150টা জিন আছে, মানে ওনার সাথে 150টা জিন আছে। এবং সেই জিন দ্বারা উনি বিভিন্ন ধরনের ঔষধ, গাছগাছালি, আমাজন জঙ্গল, এখানে সেখান থেকে উনি গাছের ওষুধ এনে মহিলাদেরকে দেয়, এবং সেগুলো খেলে মহিলারা গর্ভবতী হয়। মানে এই পুরুষকেও খাওয়ায়, মহিলাদেরকেও খাওয়ায়, এরকম বললো। তা আমি গেলাম, গিয়ে ওনার সালাম দিলাম, উনি আমার সাথে সুন্দর করে কথা বললো। তো আমার আবার ওই পিয়নের সাথে ওনার পরিচয় আছে। তারপর আমারে বললো যে দেখেন, আপনার ওয়াইফকে আমার দেখতে হবে, আমি না দেখে আমি এভাবে ওষুধ দিতে পারবো না, আপনার ওয়াইফকে আমার কাছে আনতে হবে, দেখতে হবে, এবং এরপরে আমি আপনাকে ওষুধ দিব। তো এই কথা বলার পরে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। দেন এরপরে আমি একটা সময় করে আমার ওয়াইফকে তখন আমি বললাম যে চলো, এমন এমন একটা কবিরাজের সন্ধান পাইছি, দেখি ওই কবিরাজটা তোমাকে দেখাই। তো ঝর্ণা কিন্তু আবার কবিরাজে বিশ্বাসী না, মানে হুজুর কবিরাজ এগুলোও বিশ্বাস করে না। ও আমাকে বলে হুজুর কবিরাজরা কি কিছু করতে পারে নাকি, মানে এগুলোর প্রতি তার মানে মোটামুটি বিশ্বাস নাই বললেই চলে, হুজুর কবিরাজের উপরে কোনো বিশ্বাস নাই। তারপর আমি বললাম যে তুমি আমার সঙ্গে চলো, এবং সেখানে গেলে আমরা হুজুরের সঙ্গে কথা বললে হয়তো ভালো কিছু একটা হতে পারে, তুমি আমার সাথে চলো। একরকম জোরাজুরি করি আমি তখন ঝর্ণাকে নিয়ে ওই হুজুরের হচ্ছে আপনার ওখানে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে হুজুরের যেই মজলিস আছে বা যেখানে উনি বসে ওখানে গেলাম, এবং যাওয়ার পরে এটা আরও সপ্তাহখানিকের পরের কথা বলতেছে, আপনার প্রায় মাগরিব হয়ে গেছে আমরা ওখানে যাইতে যাইতে। তো এখানে গিয়ে হুজুরকে আমার বউকে দেখালাম, কিন্তু একটা বিষয় কি, হুজুর আমার বউকে দেখা মাত্রই না, মানে সে জানি কেমন একটু অন্যরকম নজরে তাকালো, মানে তার তাকানোটা আমার কাছে ভালো লাগে নাই। তো উনি বললো একটা কাজ করেন, তো অনেক সুন্দর বউ পাইছেন, আপনার ভাগ্য তো অনেক ভালো, তো আপনারা একটা কাজ করেন, এখানে রাত 12টা পর্যন্ত থাকেন, আমি 12টার পর আপনার বউ চিকিৎসা করব। পরে আমি বললাম এইটা আপনি কি বলেন, রাত 12টা পর্যন্ত এভাবে আমরা কোথায় থাকবো? উনি বলে আরে আমার এতগুলো, মানে ওনার আবার অনেক রুগী আছে যেগুলো ধরেন আপনার জিন ছুটাইতে পারে না, জিন ছাড়ে না, আবার অনেক খারাপ ধরনের রুগীও আছে যাদেরকে হচ্ছে উনি রেখে দেয়, মানে ওনার বাড়িটা একটা হসপিটালের মতো, হসপিটালে যেরকম রুগী রেখে চিকিৎসা করে, উনি এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন পাগলদেরকে বা ওনার যে রুগী আছে তাদেরকে রেখে উনি ওভাবে চিকিৎসা করে। তো আমাকে বললো যে থাকার খুব সুন্দর জায়গা আছে, আপনার থাকা নিয়ে টেনশন করবেন না, আমি বলে দিতেছি আপনাকে সুন্দর একটা ঘর দেবে। তো এরপরে আমি আর আমার বউকে নিয়ে উনি তখন একটা ঘর দিল, ওই ঘরের ভিতরে আমরা গেলাম, এবং ঘরটাও খুব সাজানো গোছানো সুন্দর একটা ঘর। দুজনে বসে আছি, জন আমার বারবার বলতেছে তোমার কোনো দরকার ছিল, আমি তোমাকে মানা করছি, মানে তোমাকে বললাম তুমি আরেকটা বিয়ে করো, তুমি আরেকটা বিয়ে করে ফেললেই তো হতো, তুমি আরেকটা বিয়ে করলে তো আর এই ঝামেলাগুলো হয় না, তুমি কী কারণে আমাকে এই হুজুরের কাছে নিয়ে আসছো, আমার তো এগুলো ভালো লাগে না, মানে ঝর্ণা এগুলো পছন্দ করে না। আমি ওরে বললাম যে দেখো সবাই বলে হুজুরটা অনেক ভালো এবং অনেক ভালো মানের হুজুর, তা সবাই যেহেতু বলে হুজুর কি আর খারাপ হবে, প্লিজ তুমি এরকম করো না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। ঝর্ণাকে এরকম বুঝিয়ে শুনিয়ে তখন রাত্র প্রায় 12টা 2 বাজছে। 12টা 2 বাজার পরে ওনাদের এখান থেকে একজন লোক আসছে, তখন আইসা দরজা নক করলো, আমি দরজা খুললাম, পরে আমাকে বলে আপনার নাম কি মুরাদ? আমি বললাম জি। বলে আপনার ওয়াইফকে নিতে বলছে, এমন করে বলতেছে যে আপনার ওয়াইফকে নিতে বলছে। তো আমি যখন ওই নিয়ে বেরোচ্ছি, ওই সময়ের ভিতরে ওই লোকটা আমারে বলে আপনাকে যেতে বলে নাই, আপনার ওয়াইফকে বলছে। তাই আমি বললাম রাত্র বাজে 12:30টার মতো, আমার ওয়াইফ কি একা যাবে? উনি বলে হুজুর তো আপনার ওয়াইফকে নিতে বলছে, আপনাকে তো নিতে বলে নাই। ঝর্ণা তখন আমার হাত ধরে বলে আরে না, আমি আমার হাজব্যান্ড ছাড়া যাবো নাকি, ফাইজলামি নাকি? তো ওই লোকটা মনে হয় একটু মানে আপনার কি বলে রাগই করে, রাগ করে বলে আচ্ছা ঠিক আছে আমি হুজুরের সাথে কথা বলি। তো ওই গেল, গিয়ে আরও প্রায় 10 মিনিট পরে আবার আসছে, এসে বলে আসেন দুজনেই আসেন। তারপরে দুজনে গেছি, একটা অন্ধকারাচ্ছন্ন ঘরের ভিতরে উনি বসে আছে। ঘরটা মোটামুটি কিছুটা অন্ধকার, এবং গেলেই না কেমন যেন একটা ভয় লেগে যায়, একটা ভয়ঙ্কর একটা অবস্থান, ইনি এরকম একটা ঘরের ভিতরে বসে আছে। এখন এইটা কি যিনি বসে আছে উনি কি আসলেই সুলেমান হুজুর না অন্য কেউ, তাও কিন্তু বোঝা যায় না। তো যেহেতু ওনার সঙ্গে অনেকগুলো জিন আছে, উনি জিন দ্বারা কাজ করে, তো আমি ওনার সাথে আর কথা বাড়াইলাম না। ভিতরে যাওয়ার পরে আমারে বলল বসেন। তা আমি বসছি আমার বউকে নিয়ে, বসার পরে আমি ওনার দিকে তাকায় আছি। উনি আমারে বলতেছে যে আপনার বউয়ের এই সমস্যাটা কতদিন ধরে? আমি বললাম দেখেন ও তো বাচ্চা হয় না বিয়ের পর থেকে, আবার কতদিন ধরে তো কোনো কথা নাই। মানে উনি যে প্রশ্নগুলো আমাকে করতেছে, এই প্রশ্নগুলো কেমন জানি একটু হালাপোলা টাইপের প্রশ্ন,
মানে মানে অন্যরকম প্রশ্ন আর কি, মানে প্রাসঙ্গিক প্রশ্ন খুবই কম। মানে প্রশ্নগুলো কীরকম আমি আপনাকে এখানে বলতে পারতেছি না, মানে পার্সোনাল প্রশ্ন উনি করতেছে। এক কথায় বলতে গেলে বেডরুমের কথা, বাসর ঘরের কথা, বেডরুমের কথা, স্বামী স্ত্রীর সম্পর্কের কথা, এগুলো জিজ্ঞেস করতেছে। তা উনি এগুলো বলতেছে, ঝর্ণা আবার আমার হাত চেপে ধরতেছে, মানে আমার হাত ধরতেছে। মানে এগুলো আমি কেন বলতেছি ওনার কাছে? তো এরকম অনেকক্ষণ ধরে কথা বলার পরে একটা পর জন্য বললো, একটা কাজ করেন, আপনি বাইরে যান, আমি একটু আপনার ওয়াইফের সঙ্গে কথা বলি। পরে আমি বললাম, হুজুর আমার ওয়াইফ তো একা একা এখানে থাকতে ভয় পাবে, ওরে আমি একে একে এখানে রেখে তো বেরোতে পারবো না। পরে বলতেছে, না এত ভয় পাইলে তো হবে না, ওনার সঙ্গে আর পার্সোনাল কথা আছে, সব কথা তো আর আপনার সঙ্গে জিজ্ঞেস করা যাবে না, আমি ওনাকে জিজ্ঞেস করব। তো আমার ঝর্ণা তখন বলে, আমার বাচ্চার দরকার নাই, এই তুমি চলো তো, উঠো, আমার ভালো লাগতেছে না। তো এটা বলার পর আমি তখন ঝর্ণাকে বললাম যে, শোনো, পাগলামি করো না, হুজুর কি বলে একটু শোনো, হয়তো উনি আমার সামনে কিছু কথা তোমাকে জিজ্ঞেস করতে পারতেছে না, উনি জিজ্ঞেস করো, আমি তো দরজার মধ্যেই আছি, তো তুমি মানে ভয় পেও না, তুমি ওখানে থাকো। তো এটা বলে মানে কোন বুঝে আমি তখন ঝর্ণাকে এই লোকের সামনে রেখে আমি তখন বাইরে চলে আসছে। তো বাইরে আসার পরে প্রায় 7-8 মিনিটের মতো পরে ঝর্ণা তখন বেরিয়ে আসছে। দরজা কিন্তু উনি নক করে নেয়, মানে দরজা মানে লক করে নেয়, দরজা খোলাই ছিল। 7-8 মিনিট পরে ঝর্ণা তখন ওই রুম থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে আমাকে বলতেছে, চলো চলে যাই। আমি বললাম, তুমি যে গেলা, কি হইলো না হইলো কিছুই তো বললা না, ওনার সঙ্গে কী কথা হইলো, উনি কী বলছে? ঝর্ণা আমাকে বলতেছে, দেখো আমার ভালো লাগতেছে না, চলো এখন আমরা কি বাসায় যাবো না ওই রুমে থাকবো? আমি বললাম, তো তুমি থাকো, আমি দাঁড়াও একটু ওনার সাথে কথা বলে আসি। বলে, না তো ওনার সাথে কথা বলতে হবে না, তুমি চলো। তো এরকম করে ও টানা হেঁচড়া করতেছে। পরে আমি চট্টগ্রামে যে বাসায় থাকি আর কি, ব্যাচেলার যেখানে থাকি, পরে আমি ওই বাসায় গেছি রাতের বেলায় বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে মানে শেষ রাতের দিকে বাসায় পৌঁছাইছি, ঝর্ণা দিয়ে অনেক কান্না করতেছে, মানে খুব কান্না করতেছে। কী ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? এমনি কবিরাজ দেখে আসলাম ভালোর জন্য, তুমি কান্না করতেছো? তো খুব কান্না করতেছে, মানে বিলাপ করে করে কান্না করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, ঝর্ণা এইভাবে কান্না করতেছো কেন, কি হয়েছে আমাকে বলো, এইভাবে কান্না করার তো কোনো মানি নাই, কি হয়েছে আমার কাছে বলো, আমি শুনি। পরে আমারে বলে, তোমারে বারবার বলছিলাম যে আমি ওখানে যাব না, তুমি আমার ওখানে কেন নিছো, কী কারণে নিছো, তুমি মানুষ ভালো না, আমি বলছি তোমারে বিয়ে করার জন্য, আমি তো তোমাকে অনুমতি দিলাম, আমি তোমার ওয়াইফ হিসেবে তোমাকে অনুমতি দিলাম, তুমি আরেকটা বিয়ে করো, তা তুমি আরেকটা বিয়ে না করে তুমি আমাকে এভাবে কেন জ্বালাইতেছো, তুমি আমাকে কেন ওই লোকের কাছে নিয়ে গেছো, চিৎকার করে করে বলতেছে। আমি বললাম, তুমি শান্ত হো, পাশের ফ্ল্যাটে মানুষ আছে, এরা শুনলে খারাপ মনে করবে, কি হয়েছে আমাকে বলো তো। তা আমার বউ তখন বলে, ওই লোক নাকি আমার বউয়ের গায়ে মানে খারাপভাবে মানে হাত দিছে, সোজা কথা যেটা, শ্লীলতা হানি করছে, এরকম একটা কথা আমাকে বললো। তো বলা মাত্রই আমার শরীরের তখন মনে হয় যেন মানে আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে, মানে মানে আমি পারতেছি না যে এখনই গিয়ে ওরা ওইখানে মারি। তো এই লোকের আমার প্রথম থেকে ডাউট লাগছে। প্রথমে যখন তার ওখানে গেছিলাম, তার মুখে কোনো দাড়ি নাই, মানে কেমন জানি ওনারা আসলে কোনো কিছু মনেই হয় না। আর সেকেন্ডলি উনি আমার ওয়াইফের চিকিৎসা করতে হলে কেন রাত 12টার পর এরকম অন্ধকার একটা ঘরে আমাদেরকে ডাকতে হবে, এবং সেই করে কেন তিনি আমার ওয়াইফের সাথে পার্সোনাল কথা বলবে। আর পরিশেষে আমার ওয়াইফ তো ক্লিয়ার করেই দিল যে সে আমার ওয়াইফের গায়ে খারাপভাবে হাত দিছে। এখন আমি শুধু অপেক্ষা করতেছি কখন সকাল হবে। সকালটা হইলে ওর কবিরাজে আমি ছুটিয়ে ফেলবো, ওর কবিরাজে আমি সকালে ছুটাবো। তাই সকাল 7টার দিকে আমি আবার আমার বউরে কিছু বুঝতে দেই নাই। তো ওই দিন আবার ঝর্ণারা বাড়িতে দিয়ে আসার কথা ছিল। আমি বললাম যে, দেখো তুমি একদিন পরে যাও, আমি একটু আসতেছি, আমার কিছু কাজ আছে। না, ও বাড়িতে চলে যাবে, মানে ও রাগারাগি করতেছে। তাই আমি বললাম, ঠিক আছে চলো। ওরে আমি বাসে উঠে দিয়েছি, ও বাড়িতে চলে গেছে। দুপুরের দিকে পরে আমি আমার অফিসে আইসা, আমার অফিসের এক সিনিয়র বড় ভাই আছে, উনি আবার ওখানকার লোকাল, ওনাকে বিষয়টা জানাইলাম। তো উনি তখন সাথে আমার 3-4টা পোলাপাইন দিল, বললো যাও ওখানে যাও। আমি এই পোলাপাইনগুলোকে নিয়ে দেন ডিরেক্টলি হচ্ছে ওনার ওই মানে মাচারে বা উনি যেখানে বসে এই ধরনের কাজ করে ওই জায়গায় গেছি। ওইখানে যাওয়ার পরে মানে সবাই মিলে তখন ওনাকে ডাকলাম, উনি তখনও ওনার ওই কাজ চালাইতেছে, তো অনেক বড় একটা ইয়ে আর কি। তো যাওয়ার পরে একটা ছেলে ওইখানে ওনাকে মারা শুরু করছে, মানে ওই কবিরাজকে মারা শুরু করছে ওই জায়গার ভিতরে। আমি তখন ছেলেটারে ধরলাম যে, রাখ, মারিস না, আগে কথা বলি। তো উনি পুরোই অস্বীকার যে না, উনি আমার ওয়াইফের সঙ্গে কিছুই করে নাই, আমার ওয়াইফের সঙ্গে ওনার কোনো খারাপ কিছুই হয় নাই, আমার ওয়াইফ ভুল বুঝেছে, এবং আমার ওয়াইফের সঙ্গে যিনি কথা বলছে, কী কথা বলছে উনি সেটাও জানে না। তো এখানে ওনারা কয়েকটা থাপ্পড় দিছে বলা পাইনি, এবং থাপ্পড় দেওয়ার পরে আমাকে আলটিমেটার দিয়ে আসছে যে আমি প্রশাসনিকভাবে আপনার বিরুদ্ধে মামলা করব, বা আপনি ভণ্ডামি করেন, বা তার এখানে যতটুকু উশৃঙ্খলতা করা দরকার আমরা সেরকম উশৃঙ্খলতা করি, মানে প্রচুর ঝামেলা করি, ভাঙাভাঙি করি, এরপর এলাকার লোকজনদেরকে জানাই সে ভণ্ড, এবং মোটামুটি যা করা দরকার ওনার এখানে প্রচুর তাণ্ডব চালাই। এরপরে চলে আসি
চলে আসার পরে দেন আমি তখন বাসায় গেলাম। বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আমার ওয়াইফ তো চলে গেছে, বাসায় আসছি, বাসায় আসার পরে পরের দিন অফিসে গেছি। দেখেন ওই রাতে কোনো সমস্যা হয়নি, আমি পুরোপুরি ভালো ছিলাম। পরের দিন অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে অফিস থেকে আমাকে তখন কক্সবাজার পাঠানো হবে, বলতেছে আপনি আজকে রাতের বাসে কক্সবাজার যাবেন, একটা কাজ আছে, অফিসের একটা কাজে। তো এর আগেও এরকম আমি বিভিন্ন জায়গায় যাইতাম অফিসিয়ালি কাজে। তো আজকে উনি আমাকে বললো যে আপনি একটা জায়গায় যাবেন, অফিসের একটা ব্যক্তিগত কাজ। তো ঠিক আছে, আমি তখন অফিসের কাজের জন্য ওই জায়গার মধ্যে যাব, রেডি হলাম। রাতের বেলায় বাসে উঠে গেলাম, আমি আপনার চিটং থেকে কক্সবাজারে গেলাম। তো কক্সবাজারে যাওয়ার পরে কক্সবাজার থেকে মোটামুটি অনেকটা দূরে আপনার টেকনাফের কাছাকাছি ওইখানে হচ্ছে মূলত ওই জায়গাটা আর কি, মানে আপনার যেটা আমার প্লেস আর কি সরকারি কাজে। তো আমি তখন ওই জায়গাটার মধ্যে গেলাম, যেতে যেতে আপনার সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মাগরিবের আজান দিয়ে দিছে। তো মাগরিবের আজান দিয়ে দেওয়ার পর আমি ওই বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার যে কাজ ছিল কাজ কমপ্লিট করছি। করার পরে ওই বাড়ির লোকটা আমারে বলতেছে যে স্যার একটা কাজ করেন, আমাদের বাড়ির রাস্তাঘাটগুলো ভালো না, আপনি আজকে রাতে আমাদের বাসায় থেকে যান। আমি তখন বললাম ভাই সবেমাত্র সন্ধ্যা হলো, মানে এখনই কি এমন সমস্যা? বলে না, অনেকটা ঝামেলা আছে, আমাদের গ্রামে অনেক ধরনের সমস্যা আছে, এবং আমাদের গ্রাম থেকে আপনি কক্সবাজার শহরে যেতে অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে, এবং আপনার কোনো একটা বিপদ হতে পারে। সো আমার মতে আপনি না গিয়ে আপাতত আমাদের বাসায় রাতটা থাকেন। আমি বললাম যে আরে ভাই কী বলেন আপনি, কি হবে না? কিছুই হবে না, আমি তো এখানকারই ছেলে, আমি এই এলাকার ছেলে, আমার আর কি হবে? তা আমি তখন ওই লোকের কথা শুনলাম না, বা তাকে মূল্যায়ন করলাম না। মূল্যায়ন না করে আমি তখন আমার মতো করে সে জায়গা থেকে চলে আসি। জায়গা থেকে ফিরে চলে আসি, আসার পরেই আমি রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমি ভাবলাম যে হয়তো কোনো একটা গাড়ি টাড়ি পাবো, ওইটা ধরে আমি শহর পর্যন্ত চলে আসব। কিন্তু ওনার বাড়ি থেকে বেরোয়ার পরে আমি আর কোনো গাড়ি পাচ্ছি না, রাস্তার মধ্যে টোটালি কোনো গাড়ি নেই, খুব একটা বাজে অবস্থা। অনেকটা দূর সামনে আসার পরে আমি হঠাৎ করে ভাই রাস্তা ভুলে গেলাম। রাস্তা ভুলে গেছি, এখন রাইট রাস্তা কোনটা আমি আর খুঁজে পাই না, কোন রাস্তা দিয়ে যাব এটা আমি খুঁজে পাই না। আমি অনেকগুলো রাস্তা দেখতেছি, তো অনেকগুলো রাস্তা দেখতেছি, খুব ভয়ও লাগতেছে। রাত হয়ে গেছে তখন অলরেডি, আপনার চারদিকে অন্ধকার হয়ে গেছে, খুবই অন্ধকার। হাতে একটা টর্চ লাইট ছিল, ওই টর্চ লাইটটা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি। রাস্তা কিন্তু ভুলে গেছি, ভুলবতে হাঁটতেছি, মনে করতেছি। হঠাৎ দেখলাম বিদ্যুৎ চমকাইতেছে আকাশে। একে তো আপনার ধরেন রাস্তা ভুলে গেছি, তার উপরে বৃষ্টি আসতেছে, আমার কাছে নাই কোনো ছাতা, হাতে হচ্ছে অফিসিয়াল কাগজপত্র। আমি এখন কি করব? কিছুই বুঝতে পারতেছিলাম না। একটু সামনে যাওয়ার পরে একটা লোকের সঙ্গে দেখা হলো, একটা লুঙ্গি পরা, গেঞ্জি পরা, এবং দেখে মনে হলো এলাকারই কোনো লোক হবে, পায়ে স্যান্ডেল পরা। আমি লোকটাকে সালাম দিয়ে বললাম যে চিটংয়ের বাসায় বললাম আর কি, যে আমি এমনি এমনি যাবো। পরে উনি বলে আপনি এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনি মেন রোড পেয়ে যাবেন, এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনাকে মেন রোড পেয়ে যাবেন, এটা উনি আমাকে বললো। তো ঠিক আছে, আমি তখন এই রাস্তা ধরে সোজা হাঁটতেছি, মেন রোড পেয়ে যাব। কিন্তু হাঁটতেছি আমি আর কোনো মেন রোড পাই না, আর কোনো কিছুই পাই না। তাই পাই না দেখা হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে সম্ভবত কেউ সবজি লাগিয়েছে, ওইখানে আবার আপনার বানরে অনেক উত্তাপ করে, বানর পাহাড় থেকে নেমে এসে সবজি নিয়ে চলে যায়। ধরেন যারা লাউ করে বা ক্ষীরা করে বা শসা করে, ওদের সবজির অনেক সমস্যা হয়। আমি চিন্তা করলাম যে সম্ভবত এরকম কিছু একটা হবে, যার কারণে এরকম মানুষ পাহারা দিতেছে, সবজি লাগিয়ে পাহারা দিতেছে। তাই আমি বললাম ভাই ওখানে কে? ডাক দিলাম, তেই কেউ কথা বলে না। তো আরও ভালো করে তাকিয়ে দেখলাম যে ওখানে একজন বৃদ্ধ লোক বসে আছে, এরকমটা মনে হলো। তো বৃদ্ধ লোকটাকে দেখে আমি তখন আস্তে আস্তে করে ওই বৃদ্ধ লোকের কাছে গেলাম। যাওয়ার পর যা দেখলাম, লোকটা একটা এংরি মোড নিয়ে বসে আছে, একটা রাগান্বিত একটা মোডে বসে আছে। দুইবার জিজ্ঞেস করলাম যে এরকম দাদা আমি মেন রোডে যাব, মেন রোডটা কোন দিকে, কোন দিকে গেলে আমি বাস পাবো, আমি মেন রোডে যাব। দুইবার বলার পরে উনি তৃতীয়বারের সময় বলতেছে যে এখানে কোনো মেন রোড নাই। এমনি বলে এখানে কোনো মেন রোড নাই। আমি বললাম কি বলেন আপনি, এখানে কোনো মেন রোড নাই? একটু আগে একটা লোক বললো সোজা সামনের দিয়ে গেলে আমি মেন রোড পেয়ে যাবো, আর আপনি বলতেছেন মেন রোড নাই। উনি বলে এখান থেকে মেন রোড অনেক দূরে, আপনি কই যাবেন? আমি তখন আমার সাথে একটু ভালো করে কথা বলতেছে। তাই আমি বললাম আমি কক্সবাজার শহরে যাব, আমি একটা অফিসের কাজে আসছি, আমি অমুক অফিসে কাজ করি, অর্থাৎ ভূমি বিষয়ে কাজ করি। এখন আমি এই ঘটনা আমি একটু অফিসের কাজে আসছিলাম, এখন রাত হয়ে গেছে। তো উনি আমাকে বলে একটা কাজ করেন, আপাতত আমাদের ঘরে আজকে রাতে থেকে যান, আপাতত আমাদের ঘরে আপনি আজকে রাতে থাকেন, এবং কালকে সকালে আপনাকে আমি রাস্তায় দিয়ে আসবো, কালকে সকালে আমি আপনাকে দিয়ে আসবো। তা আমি বললাম এটা আপনি কি বললেন, কালকে সকালে দিয়ে আসবেন?
তো আমার তো এখনই যেতে হবে। উনি বলেন, না না, এখন তো আপনি যেতে পারবেন না, আপনি গেলে কালকে সকালে যেতে পারবেন, এখন আপনি যেতে পারবেন না, এখন আপনি এই রাস্তা চিনবেনও না। তখন আমি চিন্তা করলাম, রাতও হয়ে গেছে, আকাশেও বিদ্যুৎ চমকাইতেছে, চারদিকটা আবার অন্ধকার হয়ে আসতেছে। তো এখন যদি আমি চলেও যাই লোকের কথা না শুনে, রাস্তার মধ্যে ভিজবো। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে যে ডকুমেন্টগুলো আছে এগুলো সরকারি অনেক মূল্যবান কাগজপত্র, এগুলো তো নষ্ট করা যাবে না, ভিজলে তো কাগজগুলো নষ্ট হয়ে যাবে। তো উনি যেহেতু বলতেছে, আমি ওনার ঘরে থেকে যাই। তো তার সঙ্গে কথা বলতে বলতে পরে আমি বললাম, ঠিক আছে চলেন। উনি আমাকে একটা গ্রামের ভিতর ঢুকালো। গ্রাম বলতে এটা অনেকটা বন জঙ্গলে ঘেরা একটা এরিয়া। আমি আশেপাশে কোনো বাড়ি দেখি নাই, কোনো ঘর দেখি নাই, শুধু ওনার একটা ঘর দেখলাম। তো ঘরের দরজাটা খুলে দিল, আমি তখন ভিতরে ঢুকলাম। এবং ভিতরে ঢুকার পরে উনি আমার দিকে তাকায় আছে। লোকটা খুবই কেমন যেন একটু কৌতূহল নিয়ে আমার দিকে তাকাইতেছে। তো আমি বললাম, আপনার ঘরে কেউ থাকে না? বলে না। আমি বললাম, এটা কি বলেন, এরকম একটা অন্ধকার ঘর, এরকম একটা জায়গায় ঘর আপনার কেউ থাকে না এখানে? বলে না, আমার স্ত্রী সন্তান কেউই নাই, এইখানে কেউ থাকে না, আমি একাই থাকি। তাই আমি বললাম, আপনার বউ বাচ্চা, আপনার পরিবারের অন্য মানুষরা কোথায়? উনি বললো, আছে, সবাই আছে, তবে এইখানে কেউ নাই, আপনি একটু বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। তা আমি বললাম যে, দেখেন আমি খাবার খাবো না, আমি ঘুমায় যাব, আপনি আমাকে ঘুমানোর ব্যবস্থা করেন। এই কথা বলতেছি আর তার ঘরের দিকে তাকাইতেছে, তার ঘরের যে নমুনা, এই নমুনার ভিতরে আমি ঘুমাবো বা কেমন করে? ঘুমানোর তো কোনো সুযোগ এই ঘরের মধ্যে নাই, আমি এই ঘরে ঘুমাবো কী করে? তো পরে ঠিক আছে, উনি আমাকে বললো যে এই ঘরে ঘুমানোর জন্য। তাই ঠিক আছে। তো উনি যখন বাইরে গেল, বাইরে গিয়ে উনি করলো কি, 4টা আপেল নিয়ে আসছে। তো তখন আমার মাথার ভিতরে জিনিসগুলো আসে না যে দেখেন একটা গ্রামীণ এলাকা, এবং উনি যে ঘরে থাকতেছে ঘরটা পুরো ভাঙা একটা ঘর। এই ঘরের ভিতরে উনি একটা বাটিতে করে আপেল নিয়ে আসছে, এবং ওই 4টা আপেল একেবারে লাল টসটসা, দেখে যেটা মনে হচ্ছে যে মনে হয় যেন এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনছে, একেবারে ফ্রেশ। তো আমি আপেলগুলো দেওয়ার পর ওনারে বললাম যে আমি তো কিছু খাবো না। উনি বলে, আপেলটা খেয়ে আপনি এখানে ঘুমিয়ে যান, মাটির মধ্যে বিছনা করা, বিছনাটা মাটির মধ্যে করা, বালিশ আছে। তাই আমাকে বলে, আপনি আপেলটা খেয়ে এখানে ঘুমিয়ে যান। তা আমি খেতে চাই না, যে না আমি খাবো না। তারপরে উনি যেহেতু বলতেছে, মুরব্বী মানুষ, আমি তখন আপেলটা হাতে নিলাম, নিয়ে আমি 2-3টা খাইলাম, আপেলটা খাইতেছি। খাওয়ার ভিতরে আমার হঠাৎ ভাই এত ঘুম আসছে, আমি আর চোখ মিলতে পারতেছি না। আমি পেপারগুলোকে সাথে রাখাই ওই বিছনার মধ্যে শু পরা, কালো প্যান্ট, সাদা শার্ট পরা, ওই অবস্থার মধ্যে আমি ওখানে ঘুমিয়ে গেছি, ওখানে শুয়ে পড়ছে। তা শুয়ে পড়ার পরে আমার আর কোনো স্মৃতি বা কোনো মেমোরি, আমার কোনো কিছু মনে নাই। আমি ওখানে শুয়ে গেছি, জাস্ট এটুকু আমার মনে আছে। তো এইখানে শুয়ে থাকার আপনার যখন আমার জ্ঞান ফিরে, আমার ঘুম ভাঙে আর কি, এক কথায় বলতে গেলে আমার তো ঘুম ভাঙছে, ঘুম তো আমার ভাঙছে এরকমটা। তো আমার ঘুম ভাঙার পরে আমি দেখতেছি আমি আমার বাড়িতে, আমার যখন ঘুম ভাঙছে বা আমি যখন মোটামুটি একটু ভালোর পথে আসছি, তখন দেখি আমার বাড়িতে, এবং আমি আমার বাড়িতে, আমার মা আছে, আমার বাবা আছে, এবং পরিবারের মোটামুটি সবাই আছে। তো আমি সবার কাছে বলতেছি যে আমি এখানে কেন? আমি তো টেকনাফে গেছিলাম একটা কাজে, অফিসের, আমি তো ওইখানে ঘুমাইছিলাম একটা বাড়িতে। তো আমি এখানে কখন আসলাম, কিভাবে আসলাম? না, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না যে কিভাবে আসলাম। আমার মা তখন বলে যে তুই তো আজকে 1 বছর নাই। আমারে বলে, আমি বললাম, 1 বছর নাই এটা তুমি কি বললা? 1 বছর আমি নাই, এটা কি কথা বললা? তো বলার পরে আমি তখন ওইটা দাঁড়াইতে পারতেছি না, আমার শরীরে কোনো শক্তি নেই। নিচের দিকে তাকাই দেখতেছি আমার গায়ের মধ্যে খুব ময়লা পোশাক আশাক, পোশাকগুলো খুবই ময়লা। এবং একটা পর্যায়ে আমি ওখান থেকে দাঁড়ায়া, আমার শরীরটা জানি কেমন, আমার হাতের দিকে তাকায় আমার কেমন জানি লাগতেছে, ভিতরে কেমন কেমন জানি লাগতেছে, কিন্তু আমার হাত পাগুলো এরকম কেন, অনেকটা কালসে হয়ে গেছে, কেমন জানি। আমি কি একটা আয়নার সামনে দাঁড়াইছি, আয়নার সামনে দাঁড়াইয়া আমি চিৎকার দিয়ে দিছি, খুব জোরে, সবাই এসে ধরছে। এত জোরে চিৎকার দিছি যে আমি এরকম কেন, আমার চেহারা তো এরকম ছিল না, আমি কি সুন্দর চেহারার একটা মানুষ ছিলাম, বাট এখন আমার চেহারা এরকম হয়ে গেছে। এবং জানতে পারলাম আমার বউ নাকি প্রেগনেন্ট, আমার বউ গর্ভবতী। তো এখন আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে মা বলে আমি 1 বছরের মতো নাই, আমার ওয়াইফ আবার প্রেগনেন্ট, এক এক ধরনের কথা আমি যখন শুনতেছি আমি বুঝতে পারতেছিলাম না। পরে আমার গোসল করাইলো, গোসল করায় তখন ঘরে নিয়ে গেছে আমাদের ওই পুরান বাড়িতে, তখন আমি নতুন বাড়িতে না। তো পুরান বাড়িতে ঘরের ভিতরে আমার বউ আমারে ঢুকেছে, ঢুকে বলতেছে যে তুমি এরকম করতেছো কেন, কি হয়েছে তোমার, তুমি কই গেছিলা, আজকে কয়েক মাস ধরে তোমার কোনো খবর নাই।
আমি বললাম, তুমি বলো কয়েক মাস ধরে খবর নাই, আমার মা বলে 1 বছর ধরে খবর নাই, আমি তো তোমার কথা কিছু বুঝতেছি না। ও আমাকে বলে, কি হয়েছে আমার কাছে সত্যি কথাটা বলো। তুমি যেদিন জানলা আমার পেটে বাচ্চা আসছে, আমি গর্ভবতী, সেদিন থেকে তুমি আমার কাছে আসা বন্ধ করে দিলা, তার কারণ কি? আমি বললাম, মানি আমি কখন জানলাম? তুমি আমারে কখন বললা যে তোমার পেটে আমার বাচ্চা আসছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না, কি কথা বলতেছো আমাকে? ও আমাকে বলতেছে, কি ঢং করতেছ? ঢং করতেছ কেন? এখানে তো কেউ নেই, এখানে তো তুমি আর আমি, সুতরাং এখন বললে কি হবে? আমি বললাম, ঝর্ণা, আমি না তোমার কথা কিছু বুঝতেছি না। ও বলে, তুমি কি এখনো ভালো হও নাই? এখনো পাগলই আছো? আমি বললাম, ঝর্ণা, মানে আমাকে একটু বুঝিয়ে বলো, আমি তোমার কথা আসলে বুঝতেছি না। তোমার পেটে বাচ্চা আসছে এটা জানার পরে আমি তোমার কাছ থেকে চলে গেছি, কথাগুলোর কারণ কি বা ব্যাখ্যা কি? ও তখন আমাকে বলে, ভারী, তুমি না বলতা যে তুমি আমার এখানে আসছো, আইসা তুমি একটানা 15 দিন আমার সঙ্গে ছিলা, রাত 3টা বাজে তুমি বাসায় আসছো, 15 দিনের ছুটি নিয়ে আসছো, তুমি বাড়িতে আসলে তোমার আব্বা আম্মা তোমার বকাঝকা করে, যার জন্য তুমি আমারে বললা 15 দিন তুমি ঘরে থাকবা, ঘরের বাইরে যাবা না। 15 দিন তুমি ঘরে ছিলা, আমি গিয়া বাজার আনছি, সব আনছি, তোমার ঘরের মধ্যে লুকিয়ে রাখলাম, এবং 15 দিন তুমি ছিলা। এবং এরপর যখন আমি বুঝতে পারলাম যে আমার পেটে বাবু আসছে বা কিছু একটা, এরকম কিছু একটা অনুভব হচ্ছে, এরপরে তুমি 15 দিন পরে চলে গেলা, চলে গিয়ে তুমি আর ফিরে আসো নাই, তুমি কই গেছিলা? আমি বলি, 15 দিন আমি তোমার সঙ্গে ছিলাম, আমি তো 15 দিন বাড়িতেই আসি নাই। আমি তো এরকম টেকনাফ গেছি, ওইখান থেকে একটা বাড়িতে গেছি, ওই ঘরে যাওয়ার পর আমি আপেল খেয়ে ঘুমাইছি, আমার তো আর কিছু মনে নেই। আমাকে বলে, চুর, কি বলো এগুলো? তুমি তুমি না আসছো, তুমি না বললা তোমার আব্বা আম্মা দেখলে ঝামেলা করবে, তুমি বারবার ঘন ঘন বাড়িতে আসো, এরা শুনলে তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তা এখন এগুলো কী বলতেছো? তোমার কথা তো আমি কিছুই বুঝি না। আমি বললাম, ঝর্ণা, তুমি কি ঠিক আছো? ও বলে, আমি ঠিক থাকবো না কেন, আমি তো ঠিকই আছি। তুমি ঠিক আছো? তোমার কি সমস্যা? তুমি এগুলো কী বলতেছ? তা আমি বললাম যে আমি ওর সাথে আর কথা বাড়াইলাম না, না বাড়াইয়া রাতটা ওর সঙ্গে থেকেই গেলাম। বাট সারা রাত আমি ঘুমাইতে পারতেছি না যে আমার কি হয়েছে, মানে কি হয়েছে। সকালবেলা আমার মা তখন আমার রুমে আসছে, আসার পর আমার বউ তখন বাইরে গেছে। মারে বললাম, মা, আমার সঙ্গে কি হইতেছে আমাকে একটু বলবা? আমি তো মা কোনো কিছু বুঝতে পারতেছি না, আমি কোথায় ছিলাম, কই আসলাম, এবং আজকের যে ডেট, ওই ডেট অনুসারে তো আমি প্রায় 7-8 মাসের মতো বাড়িতে নাই। এগুলো কি মা? আমি যে আমার টেকনাফে একটা কাজে গেছিলাম অফিসের কাছে, তখনকার ডেট ছিল এইটা, আর এখনকার ডেট হচ্ছে এইটা, প্রায় 8 মাসের মতো আমি বাড়িতে নাই। হিসাব করলে 7-8 মাসের মতো আমি বাড়িতে নাই। তো আমি এই সময়টাতে কোথায় ছিলাম? মা আমাকে বলে, তাও তো জানি না, তোরে পাওয়া যাচ্ছিল না, তোরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে আমাদের এলাকার এক লোক, গফুর মাস্টার, সে তোরে পাইছে, সে তোরে চিরং শহরে পাগল অবস্থায় পাইছে, ওইখান থেকে আমরা তোরে বাড়িতে আনছি, আইনা জানতে পারলাম তোর সঙ্গে জিন আছে, আমরা জিন ছুটাইলাম, তোরে ঠিক করলাম। এইটুকুই তো জানি, তোরে তো আমরা অনেক খুঁজছি, তোর ছবিও আমরা দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দিয়েছি, গাছে ঝুলিয়েছি, অনেক জায়গায় তোরে নিয়ে নিউজ করেছি, তোরে খুঁজে পাই নাই। তোর কি হয়েছে, কই ছিলি? কোনো ব্যাখ্যা তখন আর আমার মাথায় আসতেছে না। আমার মা কি বলে, আমার মা বলে এই কথা, আর আমার বউ বলে আমি রাতের বেলা আসছি এসব 15 দিন, লাস্ট যখন আসছিলাম, এর আগে তো আমি আসছি, লাস্ট যখন আসছি আইসা 15 দিন আমি ওর সাথে ছিলাম একটা না, থাকার পর ও যখন আমার বললো ওর পেটে বাচ্চা, আমি নাকি তখন চলে গেছি। এর আগেও নাকি আমি মাঝে মাঝে রাতের বেলা আসতাম, তো আব্বা আম্মার সাথে দেখা করতাম না, আমি নাকি এটাই করতাম। আর তারা আমি বলতাম যে আমার আব্বা আম্মাকে বললো না, তাদেরকে বলে তারা রাগ করবে। এবং একটা সময় নাকি আমি, মানে 15 দিন আমার ওয়াইফের সঙ্গে থাকার পরে আমি যখন গেছি, আমি নাকি আর বাড়িতে আসি নাই, আমি নাকি আর বাড়িতেই আসিনি, এবং তারা আমার এই বিভিন্ন জায়গায় খুঁজছে। এতে আমার ওয়াইফও আমাকে নিখোঁজ বলেই দাবি করছে, এবং তারা বিভিন্ন জায়গায় মানে আপনার ছবি টবি টাঙাইছে। আমার মা দেখাইলো আমার পোস্টার, যে আমার নামের উপরে পোস্টার করা হয়েছে, মানে সরকারিভাবে আমাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। এর কোনো ব্যাখ্যা বা এর কোনো কারণ আমি কিছুই বুঝতে পারি না। তো এরকম করে তখন আমি চুপচাপ বাড়িতে আসি, দেখা যাক কী হয়, দেখা যাচ্ছে কী হয়, যে এগুলো কী হইতেছে বা কেন হইতেছে কোনো কিছুই বুঝতে পারি না। তো আমার ওয়াইফের বাচ্চারও সময় হয়ে যেতেছে, পেটও অনেক বড় হয়ে গেছে। তো এরই মাঝে আমি একদিন মারে বললাম, মা, তোমার যে একটা কবিরাজ আছে, ওই যে একটা কবিরাজ, যে কবিরাজ আমাকে ঝর্ণাকে বিয়ে করতে মানা করছিল, ওই কবিরাজটার কাছে আমি একটু যেতে চাই। আমার আম্মা বলে, উনি কই আছে আমরা তো জানি না, শুনছিলাম উনি ইন্ডিয়ায় চলে গেছে, এখন দেশে আসছে কি না। এখন তোরে যখন আমরা পাই নাই, তখন আমরা ওনার বাড়িতে গেছিলাম, শুনেছি উনি দেশে না ইন্ডিয়া আছে। তা আচ্ছা ঠিক আছে, আমি খবর নিয়ে দেখবো উনি আসছে কিনা।
আমি বললে, মা খবর নিতে হবে না, তুমি আজকে আমার সঙ্গে চলো, আমি সে কবিরাজের বাড়ি একটু যেতে চাই। আমার মন বলতেছে ওই কবিরাজটা মনে হয় আসছে বাড়িতে। তে আমার আম্মা তখন আমাকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে গেল। আল্লাহর হুকুম কি, এর আগে আমার আম্মা প্রায় অনেকবার সে কবিরাজের বাড়িতে গেছে, উনি বাড়িতে নাই, উনি ইন্ডিয়া চলে গেছে, আসে নাই। বাট ওই দিন আমাকে নিয়ে যাওয়ার পরেই উনি তখন বাড়িতে। আমার মা তখন আমাকে দেখাইলো, আমি ওনার পা ধরে সালাম করলাম। উনি আমাকে বলল, তোর উপর তো আল্লাহর রহমত আছে, তোর তো বাঁচার কথা না, তোরে 4টা জিন দ্বারা পাগল বানাই দেওয়া হয়েছিল, 4টা জিন দিয়ে তোকে পাগল বানাইছি, তুই যে বাইচে ফিরে আসবি এইটা তো কখনোই ভাবনার মধ্যে ছিল না, তোর ভাগ্য ভালো, তোর নসিব ভালো, তুই বাইচে আসছিস, তোর তো বাইচে থাকার কথা ছিল না। মানে আমার এই কথাগুলো বলতেছে আর আমি ওনার মুখের দিকে তাকিয়ে আসি, যেগুলো কি বলে, মানে আমার বাইচে আসার কথা ছিল না, আমার মরে যাওয়ার কথা ছিল, মানে এগুলো কী ধরনের কথা বলে আমি না ঠিক কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তারপরও ওনার কথাগুলো হজম করতেছিলাম, কথাগুলো শুনতেছিলাম। এরকম করে অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে উনি একটা পর্যায়ে আমাকে বলে যে, যাই হোক এখন তো ঠিক আছিস, এখন তো ভালো আছিস? আমি বললাম, জি ভালো আছি। আমার সঙ্গে কি হয়েছে? উনি শুধু আমাকে একটা কথাই বললো যে, তোর ওই সন্তানটা তোর না। মানে আমাকে বলে, তোর ওয়াইফের ঘরে যে সন্তানটা এটা তোর না। এবং এই কথাটা আমার আম্মাও শুনে যায়, উনি যে বলে এটা আমার মাও শোনে। তো শোনার পরে আমি তখন বাড়িতে আসি। এই বাড়িতে আসলে পরে শুরু হয় ঝামেলা। মানে ঝামেলা কি ভাই, মানে ঝামেলার কোনো শেষ নাই, অবকাশ নাই। আমার আম্মা আমার ওয়াইফের সাথে শুরু করে দিয়েছে, এই পেটের বাচ্চা আমার ছেলের বাচ্চা না। কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ আমারে বলছে এটা আমার ছেলের বাচ্চা না, তুই কার বাচ্চা পেটে করে আমার ঘরে আসছিস, এই বাচ্চার বাবাকে তুই আমার কাছে বল, আমি তোর আস্থা রাখবো না। আমার ওয়াইফের সঙ্গে আমার মা তখন একেবারে মোরগ যুদ্ধ লেগে গেল। আমার আম্মা আমার ওয়াইফকে মারতে যায় এবং আমার ওয়াইফের সঙ্গে প্রচণ্ড রকমের দুর্ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে, এক অন্যরকম এলাহি কাণ্ড। আমি আমার মায়েরে বলতেছি, মা তুমি ঠান্ডা হও, তুমি শান্ত হও, তুমি এরকমটা করো না, তুমি এগুলো কেন করতেছো, তুমি একটু বুঝতে চেষ্টা করো। না, মার আমার কোনো কথাই শোনে না। মা আমার সাথে সেই লেভেলে ঝগড়া লেগে গেছে এবং ঝগড়া লেগে একটা পর্যায়ে মা বলতেছে যে, এই বাচ্চার বাবা তুই না, এই বাচ্চার বাবা অন্য কেউ। আমার বউ ঝর্ণা আমারে বলতেছে, কি বলেন আপনি এগুলা, এটা আপনার ছেলের বাচ্চা। আমার মা বলে, আমার ছেলে তো বাড়িতেই ছিল না, আমার ছেলে ঘরেই ছিল না, তুই বলতে আমার ছেলে বাড়িতে নাই, ঘরে নাই, এরপরে তুই আবার বলতেছিস যে এটা আমার ছেলের বাচ্চা। আমি আগ থেকেই সন্দেহ করছিলাম এই বাচ্চার বাবা আমার ছেলে না, আমার ছেলেকে আমরা পাই না, আমার ছেলে নাই। তা তুই চট্টগ্রামের শহরে গিয়ে অন্য কোন পুরুষের সঙ্গে ঘুমাইছিস, এটা অন্য কোনো পুরুষের বাচ্চা। তা আমার মায়ের এই কথাগুলো শুনে আমি কিন্তু তখনও কোনো কথা বলি না। এমন করতে করতে আমার মা তখন আমারে বলে, মানে মা ওরে কোরআন শরীফ আইনা দিচ্ছে, যে কোরআনে হাত দিয়ে বলতে এটা ওর ছেলের, মানে আমার ছেলের বাচ্চা, মানে এইটা আমার নাতি, তুই কোরআনে হাত দিয়ে বল। আমার ওয়াইফ তখন কোরআনে হাত দিতে যাইতেছে, আমি মায়ের কাছ থেকে টান দিয়ে কোরআনটা সরাই ফেলছি। সরাই আমি মাকে খুব ঠান্ডা করে রাতের বেলায় ঘরে গেলাম, গিয়ে বললাম, তুমি কেমনে কোরআনে হাত দিতা? আমাকে বলে, কেমনে হাত দিতাম মানে, আমার পেটের বাচ্চার বাবা তুমি, আমি এটা কোরআনে হাত দিয়ে বলতে পারবো না? আমি বলি, ঝর্ণা তোমার পেটের সন্তানের বাবা তো আমি না। ও আমাকে বলে, মানি এটা তুমি কি বলো, আমার পেটের সন্তানের বাবা তুমি না, তার মানে তুমিও তোমার মায়ের পক্ষ নিয়েছো? আমি বললাম, মায়ের পক্ষ আর বিপক্ষের কিছু না, আসলে আমি যে টেকনাফ গিয়েছিলাম ওখানে ফল খাওয়ার পর আমি ঘুমিয়ে গেছি। এরপর থেকে আমার জীবন থেকে কত মাস কেটে গেছে তার কোনো হিসাব আমার নাই। আমি বাড়ি কখন আসলাম, তোমার পেটে সন্তান কখন দিলাম, এই সন্তানের বাবা আমি না। ঝর্ণা আমারে বলে, দেখো আমার সাথে তুমি এরকমটা করো না, আমার সাথে তুমি এরকমটা করো না, এই সন্তানের বাবা তুমি, তুমি ঘরে আসছো, তুমি এতটা বাজে আসতা, তুমি দরজা নক করতে, আমি দরজা খুলে দিছি, তোমার আমি ঘরের মধ্যে খাওয়াইছি দাওয়াইছি, রান্নাবান্না করছি, তুমি খাইছো, আমার সঙ্গে ছিলা, তুমি কেন মিথ্যা বলতেছো? আমি বললাম, ঝর্ণা আমি তোমার সঙ্গে ছিলাম না, এই সন্তানের বাবা আমি না। এই শুরু হয়ে গেল মানে দুজনের মাঝে ঝগড়া। না, এরপরের দিন সকালবেলা আমার আম্মা কী করলো, জনার বাবার বাড়ি থেকে লোকজন আনছে, মানে জনার আব্বা আম্মাকে আনছে এবং তাদেরকে আইনা আমার আম্মা তখনও জনার পেটে বাচ্চা হয়ে যাবে এরকম একটা ভাবসাবে আছে। তো পরে ওর মানে বাপ মারে আনছে আইনা সবাইরে বলতেছে, আমার ছেলে ছিল নিরুদ্দেশ, আমার ছেলে দেশেও ছিল না, বাড়িতেও ছিল না, ঘরেও ছিল না, এখন ওর পেটে বাচ্চা, এই বাচ্চার বাবাকে, এই বাচ্চার বাবা আমার ছেলে না, আমার ছেলে না, এই বাচ্চার বাবা আমার ছেলে না, এখন আমার ছেলে এই বাচ্চার বাবা না। তো সবাই তখন আমার জিজ্ঞেস করতেছে যে এই বাচ্চার বাবা আমি কিনা। তা আমার মায়ের কথা হচ্ছে, কিছু থেকে কিছু হইলে উনি কোরআন শরীফ আইনা দেয়। আমি আবার এই জিনিসটাকে খুব ভয় পাই, মানে আমি কখনো কোরআনে হাত দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। কিছু থেকে কিছু হইলে মা ধরে কোরআন শরীফ নিয়ে আসে, দিয়ে কোরআনে হাত দিয়া বল, কোরআনে হাত দিয়া বলতে হবে। তো এই জন্য আমি কোনো কিছু বলি না, আমি চুপ করে আসি। আমার মা আমারে বলে, তুই বল, সবার সামনে বল, তুই কি বাড়িতে আসছিস, এটা কি তোর সন্তান, ওর পেটের সন্তান কি তোর সন্তান? মাকে বললাম, মা তুমি ঠান্ডা হও, মা তুমি শান্ত হও।
এমন করতে করতে ঝর্ণা তখনগুলোকে আমার আম্মাকে গালাগালি শুরু করলো, ওই দরবারের ভিতরেই। তো দরবারে শুধু ঝর্ণার ফ্যামিলির মানুষ ছিল না, আমার ফ্যামিলির মানুষ ছিল না, বাইরের আবার অনেকগুলো মানুষ ছিল, অনেকগুলো বাইরের মানুষও ওই দরবারে উপস্থিত ছিল। সবার সামনে ঝর্ণা তখন আমার আম্মাকে গালাগালি করতে শুরু করছে। আমি তখন ওই সময়টাতে আমি আমার লাইফে মনে হয় সবচেয়ে বেশি ভায়োলেন্স হয়ে গেছিলাম, রেগে গেছিলাম। যেতে আমার মাকে গালাগালি করতেছিস কেন, ওই গ্রামবাসী সবার সামনে আমি গিয়ে ওর গায়ে হাত তুলছি। হাত তুলে তো আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলে ওই জায়গার ভিতরেই। ধাক্কা দেওয়ার পরে প্রতিফলে আমি বললাম, ঝর্ণা আমার মা তো ঠিকই বলছে, সন্তানের বাবা তো আমি না, তোমার পেটে যে সন্তান আছে এই সন্তানের বাবা তো আমি না। এটা বলার পর তখন আমার দিকে তাকায় থেকে বলে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি তখন পুরো গ্রামবাসীর সামনে বলতেছি, ঠিকই তো, আমি তো বাড়িতেও আসি নাই, ঘরেও আসি নাই, সন্তানের বাবা কেমনি আমি হইলাম? ও তখন পুরো শান্ত হয়ে গেল, কিচ্ছু বলেন, আমার দিকে তাকায় আছে। মুহূর্তের মধ্যে ঝর্ণার বাবা জুতাটা খুইলে আইনেই ঝর্ণারে ঠাস ঠাস করে 2টা বাড়ি দিল। বাড়ি দিয়া বলতেছে, আমি তোর মতো মেয়েরে কেন দুনিয়াতে আনছি? ঝর্ণা তখন আমার দিকে তাকায় আছে, আর কিছু বলে না। আমিও কিছু বুঝতে পারতেছিলাম না। আস্তে আস্তে করে ঝর্ণার বাবা তখন ঝর্ণাকে টেনে হিঁচড়ে আমার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। মনে হলো যেন ঝর্ণা একটা লাশ, আর এই লাশটাকে টেনে নিয়ে যাচ্ছে। ঝর্ণার বাবা তখন ঝর্ণাকে টুইনা কোনো রকমে গাড়িতে উঠে আমার বাড়ি থেকে ঝর্ণাকে নিয়ে চলে গেল। আমি মাকে বললাম, এবার তুমি ঠান্ডা হয়েছো তো, যাও ঘরে যাও। আমার মা বলে, অবশ্যই ঠান্ডা হয়েছি, একটা খারাপ মহিলা আমার ঘরে থাকবে কেন? এইটা বলে মা তখন ঘরের দিকে গেল। আমি তখন আস্তে আস্তে করে আমার ঘরে গেলাম। বসে বসে চিন্তা করতেছি, ঝর্ণাকে আমি যতটুকু চিনি, ও কখনো মিথ্যে বলার মতো মানুষ না। আমি কি সত্যি এই ঘরে এসেছিলাম? আমি কিভাবে আসলাম? এর কোনো ব্যাখ্যা, কোনো কারণ, কোনো উদ্দেশ্য আমি কিছুই পাই নাই। দেখতে দেখতে আমি সন্ধ্যার দিকে ঘরের ভিতরে বসে বসে কান্না করতেছিলাম। মা আমারে বলে, এই বউয়ের জন্য কান্না করিস? একটা খারাপ মেয়ে, একটা বদমাইশ মেয়ে, ওই একটা মেয়ের জন্য তুই কান্না করছিস, তোর তো আল্লাহ ক্ষমা করবে না, কান্না করিস না। তো এমন করতে করতে আস্তে করে রাত্রিবেলা আর ঘুম আসতে না, শুয়ে আছি। সকালবেলা ফজরের আজান দিল, আমি নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে আসার পথে এক নতুন খবর শুনতে পেলাম। নামাজ পড়ে আসছি বাড়িতে, শুনতেছি গতকালকে রাতে নাকি মধ্যরাতে ঝর্ণা ফাঁসি দিয়েছে, এবং ঝর্ণার লাশ পুলিশ নিয়ে গেছে। তো পেটের বাচ্চাটাও মারা গেছে, ও মারা গেছে। তখন ওর পরিবার আমার নামে মামলা করে, এবং খুব গুরুতরভাবে মামলা করে। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং ছিল, অনেক শক্তিশালী ছিল। ওর বাবার অনেক টাকা পয়সা ছিল, তারা খুব প্রভাবশালী লোক মামলা করে। তো সেই মামলায় আমার তো চাকরিটা আগেই চলে যায়, আমি যখন নিরুদ্দেশ হয়ে গেছিলাম তখনই চাকরি চলে গেছে। তো এরপরে আমি বাড়িঘর সব কিছু ছেড়ে দিই, ঘর বাড়ি সব কিছু ছেড়ে পালিয়ে যাই, এবং পালিয়ে প্রায় 2 বছরের মতো আমি বাইরে থাকি। এই 2 বছরের মাথায় আমার আব্বা মারা গেল, আমার দাদা মারা গেল, পরিবারের অনেকগুলো মানুষকে হারাই ফেললাম। এবং 2 বছর পরে আমি 2 বছর বাইরে থাকতে থাকতে একটা মাজারে থাকতে শুরু করি, এবং একটা পর্যায়ে মাজারে থাকতে থাকতে আমি মাজারের প্রেমে পড়ে যাই। আজকে আমার বয়স প্রায় শেষ বয়সে এসে দাঁড়িয়েছি, যে কোনো সময় হয়তো মারা যেতে পারি। এখন আমি সেই মাজারে আছি, আল্লাহর রাস্তায় আছি, নামাজ কালাম পড়ে দিনের পথে চলি। কিন্তু আমার সঙ্গে কি ঘটেছিল, এর কোনো ব্যাখ্যা বা এর কোনো কারণ আমি আর জানি না। আমার বাবা চলে গেল, মা চলে গেল, ছোট ভাইটাও মারা গেল, কিন্তু আল্লাহ এই পাপী বান্দাটা এখনও রেখে দিয়েছে, আমি এখনও বেঁচে আছি। আমি জানি না যে আসলে আমার অপরাধটা কোথায় ছিল। আমার পরিবার যা বলতেছে তা কতটুকু সত্য। আদৌ কি ঝর্ণার পেটের সন্তানের বাবা আমি ছিলাম না? তাহলে ঝর্ণার পেটের সন্তানের বাবা কে ছিল? এর কোনো ব্যাখ্যা বা উত্তর আমার কাছে নাই। এবং আজ আমার জীবনটা শুধু ওই একটা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কাটিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমি মাজারে আসি এবং মাজারের খাদেমের কাজ করি। মরলে যেন এই মাজারে আমার কবর হয়, এই আশাই করি। রাতকে রাত জেগে থাকি। হঠাৎ করে আপনার কিছু আধ্যাত্মিক টাইপের গল্প শুনলাম, কিছু গল্প ভালো লাগলো, সেখান থেকে আমার গল্পটা লিখতে বসলাম। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ মুরাদ হোসেনের জীবনের এই আধ্যাত্মিক টাইপের বাস্তব গল্পটা শোনার জন্য।
আমি রীতিমতো গল্পটা রেকর্ড করে নিজে অনেক ভয় পেয়ে গেছিলাম যে এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে সম্ভব হতে পারে। সব কিছু মিলে আমি জানি না, আল্লাহ তালাই ভালো জানে, বাট আমরা বিশ্বাস করি পৃথিবীতে জিনের অস্তিত্ব আছে। কিন্তু জিনের সঙ্গে মানুষের এরকম ঘটনা তার নিতান্তই এক অলৌকিক বলেই মনে হচ্ছে। যাই হোক, যা ঘটেছে, যেটা ঘটেছে, হয়তো মুরাদ ভাইয়ের ভাগ্যে এটা ছিল। তবে এরপরে তার আবার বিয়ে করে সংসার করা দরকার ছিল আপনার ঝর্ণা মরে যাওয়ার পরে, কিন্তু সে সেটা করেনি, যার জন্য হয়তো তার জীবনটা আজকে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। বন্ধুরা, বাংলাদেশের এক জায়গা যার নাম হচ্ছে আদিনামুরা, ওই আদিনা থেকে মক্কা শরীফের মদিনা দেখা যায়। যে দৃশ্য দেখার জন্য আমি ছুটে গিয়েছিলাম সে আদিনা পাহাড়ে, যেখানে গিয়ে আমি মনে হয় যেন বাস্তবে জিন দেখতে পেয়েছি। সেই ভয়ানক ভিডিও দেখতে চাইলে আপনারা এইখানে ক্লিক করেন, ভিডিওর লোগোটা এখানে আসবে, এখান থেকে ভিডিওটা দেখে নেবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।